যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যালোউইনের ভয়ঙ্কর শুভেচ্ছা। আমি মোস্তফা আলম রোমান, বর্তমানে ভূত.com-এর একজন মডারেটর হিসেবে নিয়োজিত আছি। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা একটা কম্বো স্টোরি, তাই ঘটনাটির ব্যাপারে এখনই বিশেষ কিছু বলছি না। তবে আপনাদের জন্য এবং রাসেল ভাইয়ের জন্য এই ঘটনাটি হতে চলেছে হ্যালোউইন স্পেশাল এপিসোডের বিগ সারপ্রাইজ। আমি বাজি ধরে বলতে পারি এরকম ঘটনা এর আগে কখনো কোথাও প্রচারিত হয়নি, কারণ ঘটনাটি আমি নিজে সংগ্রহ করলেও লেখাটা কিন্তু আমার একার নয়। জানেন কে কে সঙ্গ দিয়েছে আমাকে? তারা আর কেউ নন, আমার আপনার প্রিয় তানভীর তুষার, সাবিত আলম এবং সিফাত আলম ভাই। জি হ্যাঁ, আমরা চারজন মিলে ঘটনাটি লিখেছি। অর্থাৎ আজকে হ্যালোউইন স্পেশাল এপিসোডে এই ঘটনার মাধ্যমে আপনারা আপনাদের সব পছন্দের স্টোরি টেলারদের লেখকি ভঙ্গির স্বাদ একসাথে গ্রহণ করতে পারবেন। আর আপনাদের জন্য এই সারপ্রাইজের আয়োজন করার মূল পরিকল্পনাকারী সিফাত ভাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যা হোক, এবার ঘটনায় আসা যাক। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার পরিচিত একজন বড় ভাইয়ের কাছ থেকে। পেশায় তিনি একজন ডাক্তার, তার নাম ডাক্তার উৎপল বিশ্বাস। ভূত এফএম এবং ভূত.com-এর অনেক বড় একজন ভক্ত হবার কারণে তার বহুদিনের ইচ্ছে ছিল ঘটনাটি শেয়ার করার, কিন্তু পর্যাপ্ত সময় আর বাংলা লিখতে খুব একটা পারদর্শী না হওয়ায় তিনি ঘটনাটি লিখে পাঠাতে পারেননি। কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে অনেক বছর পর তার সাথে আমার দেখা হয় এবং তিনি আমাকে চিনতে পেরে এগিয়ে এসে কথা বলতে শুরু করেন। একটা সময় তিনি বলেন, তোমার সাথে যোগাযোগের অনেক চেষ্টা করেছি, আজ অনেকদিন পর তোমার সাথে দেখা। তুমি এখন ভূত.com-এর মডারেটর। আমি তোমার সবগুলো ঘটনা শুনেছি এবং আমার কাছে চমৎকার লেগেছে। আমার কাছেও একটা রোমহর্ষক এবং হৃদয় বিদারক ঘটনা আছে। তুমি যদি লিখে পাঠাও তাহলে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। উৎপল ভাইয়ের কথা শুনে আমার আর তর্স হয়েছিল না, তাই অনুষ্ঠান শেষে বিকেল বেলা তাকে নিয়ে একটা চায়ের দোকানে বসে পড়ি ঘটনা শোনার জন্য। ভেবেছিলাম ঘটনাটি তিনি আমাকে ঠিক যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবেই লিখে পাঠাবো, কিন্তু সারপ্রাইজটাকে তো এভাবে হাতছাড়া হতে দেয়া যায় না। তাই ঘটনাটা কিছুটা নাটকীয় ভঙ্গিতেই শুরু করা যাক। ঘটনা 1। সময়টা 2013 সালের 26 মে। পড়ন্ত বিকেল। স্বাভাবিকভাবে আর 5টা দিনের মতো সেদিনের বিকেলটিও। রৌদ্রতাপে পিচ ঢালা রাস্তায় মানুষের চলাফেরা যেন নিত্যদিনের মতো। কিছুটা এগিয়ে যেতেই রাস্তার মাঝে একটি ভিড় দেখা যাচ্ছিল, আর ধীরে ধীরে উৎসুক জনতা এক এক করে সেই ভিড়ের মাঝে সামিল হতে লাগলো। সময়ের সাথে সাথে ভিড় বাড়তে থাকে, আর সেই ভিড়ের মাঝেই সবাই আবিষ্কার করে স্কুল ইউনিফর্ম পরা 16-17 বছর বয়সী এক কিশোরকে, যে কিনা রাস্তার মাঝে অচেতন অবস্থায় পড়ে আছে। অনেকেই মনে করে ছেলেটি হয়তো রোদের প্রচণ্ড তাপে মাথা ঘুরে পড়ে গিয়েছে। দুই একজন ব্যক্তি ছেলেটির শরীরে হাত রেখে বুঝতে পারে যে ছেলেটি আসলে আর বেঁচে নেই। বিষয়টি নিশ্চিত হতে কয়েকজন ছেলেটির গলায় হাত দিয়ে এবং কবজি পরীক্ষা করে দেখে, অর্থাৎ নাড়ি পরীক্ষা করে দেখে ছেলেটি সত্যিই মারা গিয়েছে। নিথর দেহ নিয়ে সে রাস্তার এক পাশে পড়ে আছে। ছেলেটির মৃত্যু নিশ্চিত হওয়ার পর উপস্থিত জনতার মাঝে কেউ একজন পুলিশে ফোন করে। যথারীতি কিছুক্ষণ পরে পুলিশ চলে আসে। তারা এসেই উৎসুক জনতার ভিড় সরিয়ে দিয়ে চারিদিকে আইনি প্রক্রিয়ায় ঘিরে ফেলে এবং ছেলেটির শার্ট প্যান্টের পকেট চেক করতে থাকে, এতে করে যদি ছেলেটির কোনো পরিচয় বা ঠিকানা পাওয়া যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও ছেলেটির ব্যাগ থেকে উত্তরবঙ্গের কোনো একটা জেলার একটি ঠিকানা ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এরপর পুলিশ লাশটিকে ময়না তদন্তের জন্য, অর্থাৎ পোস্টমর্টেমের জন্য বাংলাদেশের স্বনামধন্য একটি মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে যথারীতি লাশটি মেডিকেলে পৌঁছে যায়। সেখানে থাকা একজন চিকিৎসক লাশটিকে শেষবারের মতো পরীক্ষা করে এবং একটি স্ট্রেচারে করে মর্গে পাঠিয়ে দেন। অল্প কিছু সময়ের মাঝেই ডোম চলে আসে। ডোম ছিল মধ্যবয়স্ক একজন পুরুষ, মাথায় কাঁচা পাকা চুল আর মুখে চাপ দাঁড়ি। সেই মুহূর্তে সে নেশায় একদম বুঁদ হয়েছিল। ডোমরা সাধারণত এমনই হয়ে থাকে। লাশ কাটার আগে তাদের প্রচুর পরিমাণে
নেশা করতে হয়। ডোম পোস্টমর্টমের জন্য রেডি হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তখনও অনুপস্থিত। মেডিকেলের একজন স্টাফ এসে তাকে খবর দিয়ে যায় ডাক্তারের আসতে একটু দেরি হবে। ডোম অনেক এক্সপেরিয়েন্সড হবার ফলে সে ডাক্তারকে ছাড়াই লাশ কাটা শুরু করবে বলে ভাবে, আর সাথে এও ভাবে যে লাশের অর্গ্যানগুলো কেটে আলাদা করে রাখলে ডাক্তার সাহেব পরে এসে স্বল্প সময়ে সেগুলো দেখে নিয়ে কাজ শেষ করতে পারবে। এই ভেবে সে লাশ কাটতে শুরু করে দিল। লাশ কাটার এক পর্যায়ে গলার মাঝ বরাবর একটা অংশ কাটার পর সেই ডোম সেখানে একটি পাথর দেখতে পেল। রক্ত লেগে থাকার কারণে পাথরের রং বোঝা যাচ্ছিল না, বিধায় সে পাথরটি নিয়ে পাশে থাকা বালতির ভেতরে অর্থাৎ বালতির পানিতে ধুয়ে দেখল যে নীল রঙের একটি পাথর। পাথরটি দেখে বেশ দামি বলে মনে হচ্ছিল, তাই সে লোভ সামলাতে না পেরে পাথরটি নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলে আর ভাবতে থাকে যে এই পাথর বিক্রি করেই নেশার সামগ্রী কেনা যাবে। এরপর সে লাশ কাটা শেষ করবে। ঠিক এমন সময় কর্তব্যরত চিকিৎসক চলে আসেন মর্গে, আর অনেকটা সময় নিয়ে লাশের বিভিন্ন অর্গান চেক করে উনি ডমকে বলেন, ছেলেটির মৃত্যুর কারণ আমার বোঝা হয়ে গেছে, আপনি লাশের সেলাই সহ বাকি কাজ শেষ করে ফিরে যেতে পারেন, আমি বেরোচ্ছি। এই বলে ডাক্তার মর্গের রুম থেকে বেরিয়ে চলে যান, আর ডোম লাশটি সেলাই করছিল। এমন সময় সে এক পুরুষ কণ্ঠের করুণ সুরে কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজটা এতটাই করুণ ছিল যে কোনো ব্যক্তির কানে গেলে কষ্টে তার বুক ফেটে যাবে। ডোম তার সেলাই থামিয়ে মনে মনে ভাবছিল, এত বছর ধরে এখানে কাজ করছি, আজ পর্যন্ত কিছুই শুনলাম না, আবার কিছু দেখলামও না, তাহলে হঠাৎ এমন কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? যাকে মনে হয় আজকে একটু বেশি নেশা করে ফেলেছি, তাই এসব ভুলভাল শুনছি। মনে মনে নিজের সাথে এসব কথা বলে ডোম তার লাশ সেলাইয়ের কাজে মনোযোগ দেয়। লাশ সেলাই প্রায় শেষ। ঠিক এমন সময় সে শুনতে পায় কোনো পুরুষ কণ্ঠ খুব সুন্দরভাবে তাকে বলছে, যেটা নিয়েছো সেটা দয়া করে ফেরত দিয়ে দিও, না হলে বড় ক্ষতি হবে। ডোম এই কথা শুনে সেলাই বন্ধ করে দেয় আর প্রচন্ড ভয়ে ঘামতে থাকে। সে একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করে, কে 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 কথা বলছে, কে? ডোমের কথা শেষ হবার আগেই সেই পুরুষ কণ্ঠ আবার বলে ওঠে, যা নিয়েছো ফেরত দিয়ে দিও, নইলে বড় ক্ষতি হবে। এবার ডোম আরো ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিয়ে ভয় কাটাতে শব্দ করতেই থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকাল তো একটু বেশি চড়িয়ে ফেলেছি, তাই এসব আওয়াজ শুনছি। সে একটু ভয়ে ভয়ে লাশ সেলাই করতে করতে ভাবে, এই পাথরটা বিক্রি করে নেশার জিনিস কিনবো, এটা আমি ঠিক নিয়েই যাব। এরপর সে আবার লাশ সেলাইয়ে মন দেয়। সেলাই শুরু করতেই তার মনে হতে থাকে মর্গের ভেতর সে ছাড়াও অন্য কারো উপস্থিতি আছে। তার কানের কাছে কান্নার সেই আওয়াজ যেন আরো স্পষ্টভাবে আসতে থাকে, আর একটু পর পর আওয়াজটা তার বাম কান থেকে ডান কানের দিকে, আবার ডান কান থেকে বাম কানের দিকে ঘুরতে থাকে। পরক্ষণেই কান্নার আওয়াজ থেমে যায় আর রুমটি একদম পিনড্রপ সাইলেন্ট হয়ে যায়। হঠাৎ সেই নীরবতা ভেঙে আবারও ডোম শুনতে পায় কেউ রুমের চারটা কোণা থেকে একসাথে বলছে, ফিরিয়ে দাও, দয়া করে ফিরিয়ে দাও, ওটা নিয়ে যেও না এখান থেকে, ফিরিয়ে দাও। ডোম সব শুনে অস্থির হয়ে নিজেকে বলতে থাকে, সব ভুল, আমি ভুল শুনছি আমি। এভাবেই নিজের সাথে কথা বলতে বলতে ডোম লাশ সেলাই শেষ করে ফেলে, আর সে ভয়ে ভয়ে খুব দ্রুত লাশটিকে ঢেকে দেয় আর হিমাগারে রেখে তড়িৎ বেগে মর্গ ত্যাগ করে। কিছুক্ষণ পর পুলিশ আসে ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে কিনা জানার জন্য। ময়নাতদন্ত শেষ হয়ে গেছে দেখে মেডিকেলের সমস্ত পেপার ওয়ার্ক সম্পূর্ণ করে লাশটিকে ছেলেটির ব্যাগে থাকা একটি ঠিকানায় পাঠাবার জন্য অ্যাম্বুলেন্সের কাছে হস্তান্তর করা হয়। জীবনে প্রথমবারের মতো মাইক্রোবাসের স্টিয়ারিং ছেড়ে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংয়ে হাত রাখলেন অ্যাম্বুলেন্স চালক। তার জীবনের প্রথম ভাড়ায় এই লাশটি বহন করে নিয়ে যেতে হবে প্রায় 1.5 ঘন্টার পথ। হাসপাতালের সব ঝামেলা মিটিয়ে লাশ নিয়ে ঠিক 10টায় রওনা দিলেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী লাশটির প্রথম গন্তব্যস্থল ছেলেটির এলাকার থানায়। হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় 1.5 ঘন্টার পথ। যতদূর চোখ যায় বিস্তৃত খোলা মাঠ আর ফসলি জমি, সাথে পাকা রাস্তার দুপাশে বড় বড় গাছের সারি। রাতে অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোতে এক মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে রাস্তা জুড়ে। কিছু দূর যেতেই অ্যাম্বুলেন্স চালক একটা ক্ষীণ ফিসফিস শব্দ শুনতে পেলেন। ঠিক বোঝা যাচ্ছে না কে বলছে বা কি বলছে, ফিসফিস করে বলছে। তিনি আরো ভালোভাবে খেয়াল করলেন এবং শুনতে পেলেন পুরুষ কণ্ঠে একটা চাপা আর্তনাদ খুব করুণ সুরে ভেসে আসছে তার কানে।
রাস্তার মাঝে যা কিছু ঘটে ঘটে যাক না কেন, আপনি দয়া করে গাড়ি থামাবেন না। এই ফিসফিস শব্দ অ্যাম্বুলেন্সের চালক বেশ কয়েকবার শুনতে পেলেন। তিনি শব্দের উৎস খুঁজে না পেয়ে পাশে থাকা সহকারীকে বললেন, তুই কি কোনো ফিসফিস আওয়াজ শুনতে পাচ্ছিস? তার সহকারী অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, কই না তো। অ্যাম্বুলেন্স চালক বললেন, আমার মনে হচ্ছে কেউ ফিসফিস করে কথা বলছে, রাস্তার মাঝে কোনোভাবেই গাড়ি থামাবেন না, এরকম, সাথে করুণ আর্তনাদ। এটা শুনে সহকারী বললেন, ভাই, এই রাতে নির্জন রাস্তায় বাতাসের শব্দ ছাড়া আর কিছুই নাই। আপনি নতুন নতুন অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, তাই হয়তো মনের ভুলে এই সব শব্দ শুনছেন। আমি তো কিছু ইস্যুটি নাই, এটা হয়তো আপনার মনের ভুল। আপনি নিশ্চিন্তে গাড়ি চালান, কোনো সমস্যা নেই, মাত্র তো এইটুকু পথ। সহকারীর কথা শুনে অ্যাম্বুলেন্স চালকও মনের ভুল ভেবে আবার স্বাভাবিকভাবে গাড়ি চালানো শুরু করেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক খেয়াল করলেন অন্ধকারের রাস্তার দুপাশে দুজন মানুষ দাঁড়িয়ে হাত উঁচু করে সাহায্য চাইছেন। তিনি সেদিকে তাকাতেই অ্যাম্বুলেন্সের পেছনে থাকা ড্রাইভার আর রোগীর মাঝে যে জায়গাটা একটা জানালার মতো দেয়া থাকে, জানালায় টোকা দিয়ে আবার সেই পুরুষ কণ্ঠে কাঁদো কাঁদো গলায় গাড়ি না থামানোর জন্য অনুরোধ করতে লাগলেন। এবারে অনুরোধটা যেন একটু স্পষ্টভাবেই শুনতে পেলেন তিনি, কিন্তু তিনি খেয়াল করলেন তার পাশে থাকা হেল্পার খুব স্বাভাবিকভাবেই বসে আছে। সে রাস্তার দুজন লোককেও লক্ষ্য করছে না। তাই তিনি গাড়ি না থামিয়ে রাস্তার লোক দুজনকে পাশ কাটিয়ে সামনে চলে গেলেন। কিছু দূর গাড়ি চালানোর পরে চালক খেয়াল করলেন রাস্তার পাশে আবারও সেই দুইজন লোক আগের মতোই হাত তুলে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছে। তবে এবার ব্যাপারটি চালক এবং হেল্পার দুজনেই একসাথে দেখে। ঠিক সেই সময়ে চালক আবার শুনতে পান সেই করুণ সুর, পুরুষ কণ্ঠ বলে চলেছে, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে গাড়ি থামাবেন না। চালক এবারও মনের ভুল ভেবে গাড়ি থামাতে চাওয়ার কথা হেল্পারকে বলে। হেল্পার বলে, ভাই, গাড়ি থামিয়েন না, নির্জন রাস্তা, রাতে এমন করে অনেক ডাকাতি হয়। কিন্তু চালক একজন মহিলা মানুষকে সাথে দেখে তাদের কাছে গিয়ে গাড়িটা দাঁড় করালেন। চালক এবং হেল্পার খেয়াল করলেন রাস্তায় দাঁড়িয়ে থাকা লোক দুজন মাঝবয়সী পুরুষ এবং মহিলা। পুরুষ লোকটি এগিয়ে এসে জানালেন সম্পর্কে তারা স্বামী স্ত্রী এবং কিছুক্ষণ আগেই তার স্ত্রীর মা মারা গিয়েছেন, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে তারা যাওয়ার জন্য একটা গাড়ির খোঁজ করছিলেন। চালক ও হেল্পার এতক্ষণে মহিলার দিকে খেয়াল করে দেখলেন তার পরনে সুন্দর একটা গাঢ় নীল রঙের শাড়ি। চালক এবং হেল্পার দুজনেই বেশ অবাক হলো এই ব্যাপারটা দেখে। মহিলার মা মারা গিয়েছেন, অথচ তিনি এত সুন্দর করে গাঢ় নীল শাড়ি পরে এসেছেন। এবার পুরুষ লোকটি বললেন, ভাই, এই মুহূর্তে একটা জরুরি কাজের জন্য আমি তার সাথে যেতে পারছি না, তাই দয়া করে আপনি ওকে পৌঁছে দিন, ভাড়া যত লাগে আপনাকে দেব। চালক তখন বললেন, কিন্তু সমস্যা হলো অ্যাম্বুলেন্সের সামনে তো কোনো জায়গা নেই, আর পেছনে একটি লাশ। লোকটি চালকের কথা শেষ না হতেই বলে উঠলেন, আরে সমস্যা নেই, ও লাশের সাথে যেতে পারবে, ওর মা মারা গিয়েছে, এখন ওর মনের ভেতরে আর ভয় ডর বলতে কিছু নেই, আপনি দয়া করে ওকে নিয়ে যান। হেল্পার নেমে পেছনের দরজা খুলে দিলেন এবং মহিলা গাড়িতে উঠে বসলেন। লোকটাও ভাড়া মিটিয়ে উল্টো পথে হাঁটা শুরু করলো। চালক আবার অ্যাম্বুলেন্স চালাতে শুরু করলেন। এভাবে কিছুক্ষণ গাড়ি চালানোর পর চালক এবং হেল্পার গাড়ির পিছনে একটা ধস্তাধস্তির শব্দ শুনতে পেলেন। মনে হচ্ছে পেছনে দুজন লোক গাড়ির মাঝে কিছু একটা নিয়ে কাড়াকাড়ি করছে। গাড়িটা যেন ধস্তাধস্তির কারণে একটু দুলছে এদিক ওদিক। সাথে সাথে চালক আবার শুনতে পেল সেই করুণ শব্দ। সেই পুরুষ কণ্ঠে আবারও কাঁদো কাঁদো গলায় কেউ বলে চলেছে, এ আপনি কাকে গাড়িতে ওঠালেন, দয়া করে গাড়ি থেকে নামিয়ে দিন, মহিলাকে নামিয়ে দিন। এত করুণ সুরে কাঁদতে কাঁদতে বলা হলো কথাটা যে উপেক্ষা করতে পারল না চালক। তখনও গাড়ির ভেতর হালকা ধস্তাধস্তির শব্দ হয়েই চলেছে। এর মাঝেই রাস্তার পাশে গাড়ি থামিয়ে দিলেন তিনি। গাড়ি থামিয়ে দেওয়ার সাথে সাথেই পেছনের ধস্তাধস্তির শব্দটাও থেমে গেল। ঠিক তখনই পেছন থেকে রাগান্বিত কণ্ঠে মহিলাটি বলে উঠলেন, কি ব্যাপার, আপনি গাড়ি থামালেন কেন? চালক আমতা আমতা করে কিছু বলতে যাবেন, ঠিক সেই সময় মহিলা আরো ক্ষিপ্ত হয়ে বললেন, আপনাকে বললাম না আমার মা মারা গেছেন, তারপরে আপনি এমন করে গাড়ি থামিয়ে রেখেছেন, দ্রুত চলুন। গাড়ি চালানো শুরু করার পরে আবার সেই ধস্তাধস্তির শব্দ। এক পর্যায়ে মহিলা পেছন থেকে বলে উঠলেন, গাড়ি থামান, আমি এখানে নেমে যাব। মহিলার কথা শুনে চালক গাড়ি থামিয়ে দিলেন। চালক এবং হেল্পার অবাক হয়ে খেয়াল করলেন রাস্তার দুপাশে কোনো বাড়ি ঘর নেই, দুপাশে শুধুই ফসলি জমি। হেল্পার নেমে পেছনের দরজাটা খুলে দিতেই মহিলা গাড়ি থেকে নেমে মুহূর্তেই রাস্তার পাশে থাকা ফসলি জমির অন্ধকারে
মিলিয়ে গেলেন। এরপর তারা গাড়ি নিয়ে কোনো ঝামেলা ছাড়াই মাঝরাতে ছেলেটির এলাকার থানায় পৌঁছালেন এবং সেই থানায় পুলিশের সাহায্যে তারা লাশ নিয়ে ছেলেটির বাড়িতে গেলেন। এবার গাড়ির দরজা খুলে তারা যখন লাশটি নামাতে গেল তখন দেখল লাশের ডান পা থেকে তাজা রক্ত ঝরছে। সেই রক্ত দিয়ে অ্যাম্বুলেন্সের স্ট্রেচার ভিজে চুইয়ে পড়েছে অ্যাম্বুলেন্সের মেঝেতে। সবাই ঘটনাটা দেখে রীতিমতো অবাক, কারণ ছেলেটি মারা গেছে অনেক আগে। মৃত্যুর এতটা সময় পর এমনিতেই একটা মৃতদেহের রক্ত জমাট বেঁধে যায়, সেখানে মৃতদেহ থেকে এমন তাজা রক্ত পড়া সত্যিই ভয়ঙ্কর এবং প্রায় অসম্ভব একটা ব্যাপার। তারা রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখল লাশের ডান পায়ের উরুর কাছে গোল করে একটা ক্ষত। দেখে মনে হচ্ছে অনেক সময় যোগ রক্ত চুষে খেলে যেমন হয়, ক্ষতটি ঠিক তেমনই একটি ক্ষত। আর তখনও সেখান থেকে তাজা রক্ত ঝরেই চলেছে। লাশকে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা শেষ করে মাঝরাতেই কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়। যেহেতু রাতেই কবর দেওয়া হবে তাই চালক এবং হেল্পার চিন্তা করলেন কবরটা দিয়েই চাই। লাশ যখন কবরে নামিয়ে বাঁশের খাড়াল বিছিয়ে কবর দেয়া হচ্ছে, চালক আর হেল্পার তখন কবর থেকে একটু দূরে দাঁড়িয়ে হঠাৎ খেয়াল করলেন তার থেকে কয়েকটা কবর সামনেই 16-17 বছর বয়সী একটা ছেলে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে আর অঝরে কেঁদে চলেছে। তিনি ভাবলেন সে হয়তো মারা যাওয়া ছেলেটির বন্ধু, তাই বন্ধুর মৃত্যুতে এমন করে কান্না করছে। কিন্তু একটু পরে খেয়াল করলেন ছেলেটি শুধু তার দিকেই তাকিয়ে কান্না করে যাচ্ছেন আর অন্য কারো দিকে তাকাচ্ছেন না। তিনি ভালো করে খেয়াল করে দেখলেন অন্য কেউ ছেলেটিকে দেখছেও না। ব্যাপারটা তখন বেশ ভয়ের আর অদ্ভুত লাগে তার কাছে। কবর দেওয়া শেষ করে তারা যখন বাড়ির পথে যাত্রা শুরু করলেন তখন চালক খেয়াল করলেন গাড়ির হেডলাইটের আলোতে রাস্তার পাশে কবরস্থানে কাঁদতে থাকা সেই ছেলেটি রাস্তার পাশে বসে ঠিক আগের মতোই তার দিকে তাকিয়ে আছে এবং কান্না করছে। সে কিছুক্ষণ পরপরই রাস্তার পাশে এমন করে ছেলেটিকে দেখছিল। চালক তখন অনেকটা ভয় পেয়ে যান। তার মনে তখন একটাই প্রশ্ন, তিনি ছেলেটাকে পার করে আসার পরেও কেন বারবার এমন দেখছেন, আর শুধুমাত্র তার দিকে তাকিয়েই বা কেন কান্না করছে। এসব ভাবতে ভাবতে কিছু দূর এগিয়ে আবার দেখেন ছেলেটি রাস্তার পাশে তার দিকে তাকিয়ে কান্না করছে। চালক আবার ছেলেটির দিকে তাকাতেই হেল্পার চিৎকার দিয়ে ওঠে। হেল্পারের চিৎকার শুনে সামনে তাকাতেই চালক দেখে অপর দিক থেকে একটা দ্রুত গতিতে মালবাহী ট্রাক ছুটে আসছে। কিছু বুঝে ওঠার আগেই এসে সজোরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটাকে। অ্যাক্সিডেন্টের সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলেন অ্যাম্বুলেন্সের চালক এবং হেল্পার। কিন্তু জ্ঞান হারানোর কয়েক মুহূর্ত পরেই আবার তাদের জ্ঞান ফিরে আসে। চালক এবং হেল্পার দেখতে পান তাদের কিছুই হয়নি। একটু আগে যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করলো তার কোনো চিহ্নও নেই, আর এই সব কিছু একদম ঠিকঠাক আছে। একটু পর নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে একটু ভয়ে ভয়ে চালক আবার গাড়ি চালাতে শুরু করলেন। আবারও একটু দূরে এসে তিনি খেয়াল করলেন আবারও সেই ছেলেটি রাস্তার পাশে বসে তার দিকে তাকিয়ে আছে আর একটানা কান্না করেই চলেছে। ছেলেটির দিকে তাকাতেই তারা আবার আগের মতো করেই অ্যাক্সিডেন্ট করলো। আবার কয়েক মুহূর্তের জন্য জ্ঞান হারানোর পর জ্ঞান ফিরে দেখেন সবকিছু ঠিক এবং স্বাভাবিক। এবার চালক হেল্পার প্রচন্ড রকমের ভয় পেয়ে যান। গাড়ির চালক আস্তে আস্তে গাড়ি চালানো শুরু করেন। কিছুক্ষণ বেশ স্বাভাবিকভাবে আসার পর দুজনে খেয়াল করেন রাস্তার পাশে বিশাল এক গাছের ডাল ভেঙে পড়ে আছে তাদের অ্যাম্বুলেন্সের সামনে। এটা দেখে দুজনেই অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড় দেয় সামনের দিকে। একটু সামনেই তারা দেখতে পায় একটা চায়ের দোকান, আর দোকানে কয়েকজন লোক বসে চা খাচ্ছে। তারা সেদিকে দৌড়ে গেলে লোকগুলো উঠে দাঁড়ায়। চায়ের দোকানি তাদের বলে, আপনারা রাস্তার মাঝে গাড়ি রেখে এভাবে দৌড়িয়ে আসছেন কেন? অ্যাম্বুলেন্স চালক তখন বলেন, দেখলেন না আমাদের গাড়ির উপর একটা গাছ ভেঙে পড়লো। চায়ের দোকানি সহ সবাই অর্থাৎ বাকি সবাই তখন অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। দোকানি বলে, কোথায় গাছের ডাল ভেঙে পড়েছে? সবকিছু তো ঠিকই আছে, আমি দেখলাম আপনারা গাড়ি থেকে নেমে আসছেন, হঠাৎ কি হলো আপনি মাঝ রাস্তায় গাড়ি হার্ড ব্রেক করলেন, তারপর দুজন গাড়ি থেকে নেমে সোজা আমাদের দিকে দৌড় দিয়ে আসলেন। এই কথা শুনে চালক এবং হেল্পার দুজনেই পেছনের দিকে তাকিয়ে কোথাও কোনো গাছের ডালের চিহ্ন দেখতে পেল না। ফাঁকা রাস্তার মাঝে তাদের গাড়ি দাঁড় করানো, তারা বাকি রাতটা ভয়ে ভয়ে এই চায়ের দোকানেই কাটিয়ে সকালে চলে গেল। চালক অ্যাম্বুলেন্স চালানোর প্রথম দিনই এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে সেদিন বাড়ি ফিরে এই অ্যাম্বুলেন্স চালানোর চাকরি বাদ দিয়ে দিলেন। কিন্তু ঘটনা যেন তখনও তার পিছু ছাড়ছে না। তিনি প্রায় প্রতি রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেন। তিনি স্বপ্নে দেখেন একজন 50 ব্যক্তি তার কাছে এসে সেদিন রাতে গাড়ি থামিয়ে সেই মহিলাকে গাড়িতে তোলার ব্যাপারে খুব রাগান্বিত হয়ে অভিযোগ জানাচ্ছেন। কেন সেদিন রাতে এতবার বলার পরেও সে গাড়ি থামিয়ে ওই মহিলাকে গাড়িতে তুললেন এটা বারবার জানতে চাচ্ছেন। এই বৃদ্ধ লোকটাকে
তিনি এর আগে কোথাও দেখেননি বা চেনেন না। এরপর একটা পর্যায়ে গিয়ে দেখলেন লোকটা তাকে একটা অজানা জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। তার একটু পরেই অ্যাম্বুলেন্স চালকের ঘুম ভেঙে যায়। তিনি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা বুঝতে পারেন না। তিনি প্রথম দিন এটা স্বাভাবিকভাবেই মেনে নিলেন। এত কিছু ঘটে গেল গত রাতে, তাই হয়তো এমন হয়েছে এটা ভাবলেন। কিন্তু প্রথম দিন এটা স্বাভাবিকভাবেই মেনে নিলেও সমস্যা হলো প্রতিদিন রাতে তিনি একই স্বপ্ন দেখা শুরু করলেন। বারবার সেই 50 লোকটা তার কাছে একটা অজানা জিনিস ফিরিয়ে দিতে বলছে। প্রায় 2 সপ্তাহ ধরে এই স্বপ্নের কোনো কুল কিনারা করতে না পেরে তিনি অনেকটা বাধ্য হয়ে সেই ছেলের বাড়িতে চলে যান। সেদিন রাতে যে বাড়িতে তিনি লাশ নামিয়ে দিয়েছিলেন সেই বাড়িতে গিয়ে দেখতে পান ছেলের বাবা মারা গিয়েছেন এবং তাকেও তার ছেলের পাশে কবর দেয়া হয়েছে। তিনি আশেপাশের কয়েকজনকে তার স্বপ্নে দেখা বৃদ্ধটির চেহারার বর্ণনা দিলেন, এমন কাউকে তারা দেখেছে কিনা। সবাই তাকে হতাশ করে দিয়ে বলে এমন কাউকে তারা কোনো দিন দেখেনি। সেখানে কোনো তথ্য না পেয়ে তিনি আবার বাড়িতে ফিরে আসেন, কিন্তু স্বপ্নের সেই লোক তার পিছু ছাড়ে না। তাই তার সাথে ঘটে চলা ঘটনার ব্যাখ্যা এবং ঘটনাগুলোর রহস্য উন্মোচনের জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি। এর পরিপ্রেক্ষিতেই সে যত দ্রুত সম্ভব সেই মেডিকেলে আসার জন্য রওনা হন। মেডিকেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। সে মেডিকেলে এসে যে ডাক্তার সেই ছেলের পোস্টমর্টম করেছিল তাকে খুঁজতে শুরু করেন। ডাক্তারকে খুঁজে পাওয়ার পর ডাক্তার কিছুটা ব্যস্ত থাকায় তাকে বাইরে গিয়ে অপেক্ষা করতে বলেন। ডাক্তার বাইরে এসে তাকে কি হয়েছে জিজ্ঞেস করতেই সে ডাক্তারের পেছনের দিকে অবাক চোখে তাকায়, আর কিছু বলার আগেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ডাক্তার এই আকস্মিক দৃশ্য দেখে থমকে যান এবং আশেপাশের লোকজন ডাকতে শুরু করেন তাকে সাহায্য করার জন্য। লোকজন ডাকার জন্য ডাক্তার যখন এদিক ওদিক দেখছিলেন তখন পেছন দিকে চোখ পড়তেই তিনি দেখেন খাকি কাপড় পরিহিত একজন মধ্যবয়সী লোকও অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তার আশেপাশের লোকজন এবং হাসপাতালের স্টাফদের সাহায্যে তাদের দুজনকে ভেতরে নিয়ে শুইয়ে দেন। ঘটনা 3। ঘণ্টাখানেক পর অ্যাম্বুলেন্স চালকের জ্ঞান ফিরে আসে এবং অনেকটা উত্তেজিত হয়েই সে ডাক্তারের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, ওই লোকটিকে, আপনার পেছনে যে লোকটি দাঁড়িয়েছিল সেই লোকটি কোথায়? ডাক্তার তার কথা বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করে সে কোন লোকটির কথা বলছে। প্রত্যুত্তরে অ্যাম্বুলেন্স চালক ডাক্তারকে বলে তার পেছনে যে লোকটি খাঁকি কাপড় পরে দাঁড়িয়েছিল সেই লোকটি কোথায়। ডাক্তার কিছুটা অবাক হন, কেননা অ্যাম্বুলেন্স চালক এবং সেই খাঁকি কাপড় পরিহিত লোকটি কখনোই একজন আরেকজনের পরিচিত নন। এই বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন, কেননা খাঁকি কাপড় পরিহিত লোকটাকে তিনি চিনতেন আর ভালো করেই জানতেন সে সবসময় নেশাগ্রস্ত থাকে। কিন্তু তবুও অ্যাম্বুলেন্স চালক কেন বারবার সেই লোকটাকে এত মরিয়া হয়ে খুঁজছে? ডাক্তার তার সব চিন্তা ভাবনাকে মনের মধ্যে লুকিয়ে রেখে অ্যাম্বুলেন্স চালকটিকে সেই খাঁকি কাপড় পরিহিত লোকটার বিছানার কাছে নিয়ে যান এবং জিজ্ঞেস করেন সে এই বিছানায় শুয়ে থাকা লোকটির কথাই জিজ্ঞেস করছিল কিনা। উত্তরে অ্যাম্বুলেন্স চালক হ্যাঁ বলেন এবং সেই লোকটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং লোকটির পরিচয় জানতে চান। ডাক্তার তাকে জানায় বিছানায় পড়ে থাকা লোকটি এই হসপিটালের ডোম। ডাক্তার কোনো কিছু বুঝতে না পেরে অ্যাম্বুলেন্স চালককে সবকিছু খুলে বলার অনুরোধ করেন। অ্যাম্বুলেন্স চালক ডাক্তারকে কিছু বলতে চাওয়ার আগেই বিছানায় শুয়ে থাকা ডোমের জ্ঞান ফিরে আসে। ডোমের জ্ঞান ফিরে আসার সাথে সাথে সে অ্যাম্বুলেন্স চালকের দিকে তাকিয়ে অবাক প্রশ্ন করতে থাকে সে কে এবং কেনই বা সে বারবার তার স্বপ্নে আসে। ডোমের কথা শুনে অ্যাম্বুলেন্স চালক এক প্রকার বাকরুদ্ধ হয়ে যান। কিছু সময় পর সে নিজেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে অনেকটা বিরক্তি নিয়ে ডোমকে সেই একই প্রশ্নগুলো করতে শুরু করে। তাদের কথোপকথন শুনে ডাক্তার একরকম বোকা বনে যায়। অ্যাম্বুলেন্স চালক তখন ডোমকে প্রশ্ন করে সে কেন বারবার রাস্তায় গাড়ি থামাতে নিষেধ করেছিল। অ্যাম্বুলেন্স চালকের কথা শুনে ডোম রীতিমতো উত্তেজিত হয়ে যায় এবং সে অ্যাম্বুলেন্স চালককে উল্টো প্রশ্ন করে বসে। ডোমের প্রশ্ন ছিল কেন সে বারবার সেই পাথরটি ফিরিয়ে দিতে বলছিল। ডোমের কথা শুনে অ্যাম্বুলেন্স ড্রাইভার তাকে বলে পাথর? কোন পাথর? কিসের পাথর? আমি কোনো পাথরের কথা জানি না। আপনি আমাকে কি যেন বলছিলেন তার কোনো কিছুই আমি বুঝতে পারছিলাম না, আমার মাথায় ঢুকছিল না। ডোম এবং অ্যাম্বুলেন্স চালকের কথা শুনে ডাক্তার এবারে ডোমকে সবকিছু খুলে বলার অনুরোধ করেন। ডোম তখন অ্যাম্বুলেন্স চালককে উদ্দেশ্য করে বলতে থাকেন 2 সপ্তাহ আগে হাসপাতালে 16-17 বছর বয়সী একটি ছেলে আসে, অর্থাৎ তার লাশ আসে। সেদিন আপনার আসতে একটু দেরি হয়, আমি একাই সেই লাশটি কাটা শুরু করি, কেননা আমার এর আগে 200-র ওপর লাশ কাটার অভিজ্ঞতা আছে। লাশটি কাটতে কাটতে যখন আমি লাশের গলার দিকে কাটা শুরু করি তখন আমি গলার ভেতর শক্ত একটা কিছু পাই। জিনিসটা কি তা দেখার জন্য আমি সেটি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি এবং দেখি জিনিসটি ছিল ছোট একটি পাথর যার রং ছিল নীল।
পাথরটি দেখে আমার কাছে অনেক দামি মনে হয়েছিল, আর তাই আমি পাথরটি নিজের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেই। যেহেতু মাঝে মাঝে আমি একটু নেশা করি, তাই পাথর বিক্রি করে আমার অনেক দিনের নেশার টাকা হয়ে যেতে পারে ভেবে মনে মনে খুশি হচ্ছিলাম। কিন্তু পাথরটি নেয়ার পর থেকেই আমি শুনতে থাকি একটি পুরুষ কণ্ঠ আমাকে কান্না জড়িত কণ্ঠে পাথরটি ফিরিয়ে দিয়ে যেতে বলছে। নেশার ঘরে থাকায় এসব আমি পাত্তা দেইনি। লাশ কাটা শেষে বাড়ি ফিরে আসার সময় একটি স্বর্ণের দোকানে যাই পাথরটি বিক্রি করার জন্য। ভেবেছিলাম পাথরটির দাম হয়তো 30 থেকে 40,000 টাকা হবে, কিন্তু স্বর্ণের দোকানে যাওয়ার পর স্বর্ণকার আমাকে পাথরটির জন্য 5,000 টাকা দিতে চান। পছন্দ মতো দাম না পাওয়ায় আমি বাড়ি ফিরে এসে পাথরটি আমার ড্রয়ারে রেখে দেই। পরের দিন আমি অন্য আরেকটি স্বর্ণের দোকানে যাই এবং সেখানেও পাথরটির জন্য 5,000 টাকা দিতে চাই। এবারে আমি অন্য কোনো কিছু না ভেবে পাথরটি বিক্রি করে দেই 5,000 টাকাতেই। পাথরটি বিক্রি করে মনে মনে কিছুটা খুশি হই, কেননা সেই মুহূর্তে 5,000 টাকাই আমার জন্য অনেক টাকা ছিল। পাথর বিক্রি করে সেই টাকা থেকে আমি বাসায় আবার 300 টাকা খরচ করি এবং বাসায় এসে ঘুমানোর আগে আমার ড্রয়ারে 4,700 টাকা রেখে দেই। পরের দিন সকালে আমি যখন বাইরে যাওয়ার জন্য ড্রয়ার খুলে টাকা নিতে যাই, তখন আমি দেখি ড্রয়ারে কোনো টাকা নেই, আর টাকার জায়গায় সেই নীল পাথরটি রাখা। এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড রকমের অবাক হয়ে যাই এবং পাথরটি কিভাবে আমার ড্রয়ারে ফিরে এলো এটি নিয়ে ভাবতে থাকি। কিন্তু আমার মাথায় কোনো কিছুই আসছিল না, কেননা পাথরটি আমি নিজে না নিয়ে এলে কোনোভাবেই এখানে আসার সম্ভাবনা নেই। তবুও আমার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করি কেউ এসে পাথরটি দিয়ে গিয়েছিল কিনা। পরক্ষণেই আবার মনে পড়ে আমি তো কাউকেই আমার বাসার ঠিকানা দেইনি, তাহলে এই পাথরটি কেউ এসে কিভাবে দিয়ে যাবে। এসব ভাবতে ভাবতে আমি আবার পাথরটি বিক্রি করতে আগের স্বর্ণের দোকানে যাই। স্বর্ণের দোকানে যাওয়া মাত্রই স্বর্ণকার এবং দোকানের অন্য লোকজন আমাকে একরকম বেঁধে ফেলে। আমি তাদের কাছে কারণ জিজ্ঞাসা করলে তারা বলে আমি নাকি গতকাল রাতের বেলা তাদের দোকানের সামনে গিয়ে স্বর্ণকারকে ফোন দেই এবং তাকে পাথরটি ফিরিয়ে দিতে বলি, এবং পাথর ফিরিয়ে না দিলে আমি নাকি দোকান ভাঙচুর করব হুমকি দেই। স্বর্ণকার ওই রাতেই দ্রুত এসে আমাকে পাথরটি ফিরিয়ে দেওয়ার পর আমি নাকি তাকে 4,700 টাকা দেই, আর স্বর্ণকার বাকি 300 টাকা কোথায় জানতে চাইলে আমি নাকি স্বর্ণকারকে দুটো চড় মেরে সেখান থেকে পাথরটা নিয়ে চলে আসি। স্বর্ণকারের কথা বিশ্বাস না করায় সে আমাকে তার দোকানের সিসিটিভি ফুটেজ দেখাতে চায়, আর আমিও রাজি হয়ে যাই। কিন্তু অবাক করা ব্যাপার হলো সেদিন রাতের কোনো ফুটেজই ক্যামেরায় ধরা পড়েনি। এরপর আমি স্বর্ণকারকে বুঝিয়ে শুনিয়ে পাথরটি আবার তাকে দিয়ে 4,700 টাকা নিয়ে বাসায় চলে আসি। বাসায় ফিরে আসার আগে আমি আবার সেই 300 টাকা খরচ করেছিলাম। ঘুমানোর আগে আমি টাকা ড্রয়ারে রেখে দিয়েছিলাম এবং সকালে উঠে আবারও পাথরটি নিয়ে আবার স্বর্ণকারের কাছে যাই। এবারে স্বর্ণকার আমাকে তার কয়েকজন লোক দিয়ে মারধর করতে শুরু করে। আমি তাকে মারধরের কারণ জিজ্ঞাসা করলে সে আমাকে বলে আমি নাকি গতকাল রাতেও আগের মতোই এসে তাকে ফোন দেই এবং পাথরটি ফেরত চাই। এবারে স্বর্ণকার তার সাথে আরও দুজন লোক নিয়ে আসে যেন আমি তাকে আর মারতে না পারি, কিন্তু এবারও নাকি আমি তাকে 4,400 টাকা ফেরত দিতে গেলে সে বাকি টাকাটা কোথায় জিজ্ঞেস করার পর আমি একাই স্বর্ণকার এবং তার সাথে থাকা 2 ব্যক্তিকে মেরে সেখান থেকে চলে আসি। এবারে আমি আর পাথরটি বিক্রি করিনি। পাথরটি পাওয়ার পর থেকেই আমি রাতের বেলা স্বপ্ন দেখতে শুরু করি, আর স্বপ্নের সেই ব্যক্তিটি আর কেউ না, তিনি হচ্ছেন অ্যাম্বুলেন্স চালক। আপনি আমার স্বপ্নে এসে পাথরটি ফেরত দিতে বলছেন। আমি মনের ভুল ভেবে বারবার এসব কিছু অগ্রাহ্য করে যাচ্ছিলাম, কিন্তু প্রতিদিনই আমি স্বপ্ন দেখি আপনি আমাকে বারবার পাথরটি ফেরত দিতে বলছেন। আপনি কেন আমার সাথে এরকম করছেন? কে আপনি? কি চান আমার কাছে? অ্যাম্বুলেন্স চালক ডোমের এই কথাগুলো শুনে কোনো অর্থই খুঁজে পাচ্ছিল না এবং সে নিজের দেখা স্বপ্নের কথাও ডোমকে জানায়। ডাক্তাররা তখন চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। এবার সে বলতে শুরু করে ওই লাশের পোস্টমর্টম হবার পর থেকে আমার সাথেও ছোটোখাটো কিছু ঘটনা ঘটছে। যেদিন আমি লাশটার পোস্টমর্টম করি সেদিন থেকেই আমি রাতের বেলা প্রায় সময়ই দেখতাম 16-17 বছর বয়সী একটি ছেলে, যার হাতে অনামিকা আঙুলটি কাটা, এবং সে আমার বারান্দায় বসে কাঁদছে এবং আমার দিকে তাকিয়ে হাত এমনভাবে ইশারা করছে যেন সে আমাকে তার কাছে ডাকছে কিছু বলবার জন্য। আমি মনের ভুল ভেবে অন্যদিকে মনোনিবেশ করার পরেও তাকে বারবার দেখতে পাচ্ছিলাম। সে আমাকে বলে মর্গ থেকে নাকি তার একটি জিনিস হারিয়ে গিয়েছে এবং সেটি এই হাসপাতালের সাথে জড়িত কারো কাছেই আছে। সে কান্না করতে থাকে এবং আমাকে তার জিনিসটি খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে। আমি প্রায় প্রতি রাতেই তাকে আমার বারান্দায় একই অবস্থায় বসে কান্না করতে দেখি এবং সে আমার কাছে বারবার তার হারানো জিনিস খুঁজে দেওয়ার অনুরোধ করে। তাদের 3 জনের কথার পর পরস্পরের মনে যেন এক ধোঁয়াশার সৃষ্টি হয়। তাদের সাথে কি হচ্ছে তারা কেউ কোনো কিছু বুঝতে পারছিল না।
কোনো কিছু বুঝতে না পেরে তারা পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ স্টেশনে গিয়ে সেই লাশটির সম্পর্কে তথ্য জানতে চাইলে পুলিশ সরাসরি তাদেরকে তথ্য দিতে মানা করে দেয় এবং তারা পরীক্ষা নিরীক্ষা ও তদন্তের পর কিছু জানতে পারলে তাদের জানাবে, আর প্রয়োজন পড়লে তাদের ডাকা হবে। পুলিশ তাদের কাছে এই সব তথ্য জানতে চাওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশকে সবকিছু খুলে বলে, কিন্তু পুলিশ এইসব অলৌকিক ব্যাপারে হাসি ঠাট্টায় উড়িয়ে দিয়ে তাদেরকে পুলিশ স্টেশন থেকে চলে যেতে বলে। এরপর তারা সকলেই নিজ নিজ বাসায় চলে যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো, সেদিনের পর থেকে অ্যাম্বুলেন্স চালক এবং ডাক্তারের সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সেদিন থেকে ডোমের জীবন শুরু হয় এক বিভীষিকাময় কালো অধ্যায়ের। বাড়িতে ফিরে আসার পর ডোম আবার স্বপ্ন দেখতে শুরু করে। এবার সে স্বপ্নে গাঢ় নীল শাড়ি পরিহিত মহিলাকে দেখতে পায়। মহিলাটাকে বারবার সেই অ্যাম্বুলেন্স চালককে একটি জিনিস দিতে নিষেধ করে এবং বলে যদি সে অ্যাম্বুলেন্স চালককে জিনিসটি দেয় তাহলে নাকি অনেক বড় ক্ষতি হবে। কিছুক্ষণ পর সে আবার স্বপ্নে দেখে অ্যাম্বুলেন্স চালকটি তার স্বপ্নে এসে তার কাছে কিছু একটা চাচ্ছে এবং বলছে যদি সে জিনিসটি তাকে না দেয় তাহলে নাকি সেই গাঢ় নীল শাড়ি পরিহিত মহিলা এসে তার অনেক বড় ক্ষতি করবে। কিন্তু ডোম কিছুতেই বুঝতে পারছিল না সেই মহিলা এবং অ্যাম্বুলেন্স চালক তার কাছে কি চাচ্ছে। অ্যাম্বুলেন্স চালক এবং সেই মহিলাটি ডোমের কাছে আসলে সেই পাথরটি চাচ্ছিল, কিন্তু সে কিছুতেই ভেবে পাচ্ছিল না তারা তার কাছে আসলে কি চাচ্ছে। ডোম কেন সেই পাথরটির কথা মনে করতে পারছিল না সেই বিষয়ে আমি কিছুক্ষণ পরেই আসছি। এরপর থেকে ডোম প্রতিদিনই একই স্বপ্ন দেখতে থাকে। নীল শাড়ি পরিহিত মহিলা বারবার তাকে সে সাবধান করে দিচ্ছিল এবং তার কাছে জিনিসটি চাচ্ছিল, আর এটাও বলছিল জিনিসটা তাকে না দিলে সে তার অনেক বড় ক্ষতি করবে। এর কিছুদিন পর বাইরে থেকে বাজার করে ফিরে আসার সময় একটি রোড অ্যাক্সিডেন্টে ডোমের স্ত্রী মারা যায়। ডোম তখন বুঝতে পারে তার কাছে যে জিনিসটি চাওয়া হচ্ছিল তা না দেওয়ার জন্যই হয়তো নীল শাড়ি পরিহিত মহিলা তার স্ত্রীকে মেরে ফেলেছে। ডোমের স্ত্রী মারা যাওয়ার পর তার স্ত্রীর জানাজা পড়িয়ে দাফন করা হয়। কিছুদিন পর ডোমের স্ত্রীর কুলখানির দিন রাতে স্বপ্নে দেখে সেই শাড়ি পরিহিত মহিলাটি তার কাছে এসে জিনিসটি চাচ্ছে এবং বলছে এখনো সময় আছে, জিনিসটা আমাকে দিয়ে দে। অ্যাম্বুলেন্স চালককে ভুলেও এই জিনিস দিবি না, জিনিসটা তুই আমায় দে। আর যদি তুই আমাকে জিনিসটা না দিস তাহলে তোর মেয়েকে হারাতে হবে, আমি চাইলে তোকেও মেরে ফেলতে পারি। এই স্বপ্ন দেখে ভয়ে ডোমের ঘুম ভেঙে যায় এবং সে ভাবে তার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়, তাই সে আর মর্গের কাজে যাবে না। এরপর সে সারাদিন বাসায় নিজের মেয়ের সাথে থাকতে শুরু করে। কিন্তু কিছুদিন পর কোনো এক দরকারে ডোম তার মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়। দরকার শেষে মেয়ের সাথে কথা বলতে বলতে যখন বাসায় ফিরছিল তখন হুট করেই যে স্থানে ডোমের স্ত্রীর অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল সেই একই স্থানে আসার পর সে তার মেয়ের কোনো একটা আওয়াজ শুনতে না পেয়ে যখন পেছন ফিরে তাকায় তখন সে দেখে তার মেয়েও সেই একই জায়গায় রোড অ্যাক্সিডেন্ট করেছে এবং সাথে সাথে সেখানেই মারা গিয়েছে। এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে যায়। তার মাথা একেবারেই যেন কাজ করা বন্ধ করে দেয়। বুকের ভেতরে চাপা কষ্ট নিয়ে ডোম তার মেয়েকে দাফন করে বাসায় ফিরে আসে। সেদিন রাতে এসে সেই নীল শাড়ি পরিহিত মহিলাটিকে স্বপ্ন দেখে ডোম। মহিলাটি তাকে বলে তোকে বারবার সাবধান করেছিলাম আর বলেছিলাম আমাকে জিনিসটা দিয়ে দে, কিন্তু জিনিসটা দিচ্ছিস না। আবারও বলছি আমাকে জিনিসটা দিয়ে দে। তোর স্ত্রী সন্তানকে মারতে পারলে আমি তোকেও মারতে পারি, কথাটা মাথায় রাখিস। তোর পরিবার তো শেষ হয়েই গিয়েছে, কিন্তু তুই মারা গেলে তো সবই শেষ। আমি চাইলে তোকে মারতে পারি, কিন্তু তোকে আমি মারছি না, কারণ আমার দরকারি জিনিসটা তোর কাছেই আছে। বাঁচতে চাইলে জিনিসটা আমাকে দে, আর খবরদার জিনিসটা অ্যাম্বুলেন্স চালককে দিবি না। ডোমের এই স্বপ্ন দেখা শেষ হওয়ার সাথে সাথেই সে আবার স্বপ্নে অ্যাম্বুলেন্স চালককে দেখতে পায়। অ্যাম্বুলেন্স চালক তাকে বলে জিনিসটা দয়া করে আমাকে দিয়ে দিন, আপনার পরিবারের দুজন সদস্য ইতোমধ্যে মারা গেছে, আপনি যদি বাঁচতে চান তাহলে জিনিসটা আমাকে দিয়ে দিন দয়া করে, সেই মহিলা আপনাকেও মেরে ফেলবে। কিন্তু ডোম কিছুতেই বুঝতে পারছিল না তার স্বপ্নে দেখা দুজন ব্যক্তি তার কাছে কি চাচ্ছে আর সে কিভাবেই বা সেই জিনিস তাদেরকে দেবে। এসব চিন্তা তাকে প্রায় পাগল করে ফেলে। তাই সে একদিন তার বন্ধুর কাছে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করে। ডোমের বন্ধু তার কথা শুনে এক হুজুরের সাথে দেখা করার পরামর্শ দেয় এবং বলে তার নাকি একজন পরিচিত হুজুর আছে, সে চাইলে নাকি তার বন্ধু তার সাথে দেখা করিয়ে দেবে। ডোম তার বন্ধুকে সেই হুজুরের সাথে দেখা করিয়ে দেওয়ার কথা বলে, কেননা সে এসব আর সহ্য করতে পারছিল না। পরের দিন সকালে ডোমের বন্ধু তাকে ফোন দিয়ে বলেন তার এলাকার মসজিদের ইমামের সাথে তিনি কথা বলেছেন এবং ইমাম সাহেব ডোমের সাথে বিকেলে দেখা করতে চেয়েছেন। বিকেলের দিকে ডোম একটু ঘুমিয়ে পড়ে এবং স্বপ্নে সেই মহিলা তার সামনে হাজির হয় এবং তাকে বলে না 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 না, ভুলেও এই কাজ করিস না, ওই হুজুর তোর কোনো উপকার করতে পারবে না, বাঁচতে চাইলে জিনিসটা আমাকে দে, আর এই হুজুরের সাথে দেখা করতে যাস না, কোনো লাভ নেই। স্বপ্ন দেখে ভয়ে ডোমের ঘুম ভেঙে যায়। সে ভাবে যত দ্রুত সম্ভব তার হুজুরের সাথে দেখা করা উচিত। এই
ভেবে ডোম খুব দ্রুত বাসা থেকে বের হয় হুজুরের কাছে যাবার উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় যেখানে তার স্ত্রী এবং মেয়ে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, সেখানেই কাকতালীয়ভাবে তার সাথেও একটি দুর্ঘটনা ঘটে এবং সে পায়ের হাঁটুর নিচ থেকে পুরো অংশ চিরকালের জন্য হারিয়ে ফেলে। রাস্তার আশেপাশে থাকা মানুষজন তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। আর হাসপাতালে থাকা অবস্থায় ডোম স্বপ্নে দেখে সেই নীল শাড়ি পরিহিত মহিলা তার স্বপ্নে এসে তাকে বলছে, তোকে মানা করেছিলাম হুজুরের কাছে যেতে, তোর এই ভুলের জন্য তুই নিজেই নিজের ক্ষতি করে বসলি। তোকে আগেও বলেছি আমি চাইলে তোকেও মেরে ফেলতে পারি, কিন্তু আমার অতি প্রয়োজনীয় জিনিসটা তোর কাছেই আছে, আমি তোকে এই জন্য মারছি না, জিনিসটা আমাকে দিয়ে দে। অ্যাক্সিডেন্টের পর ডোম প্রায় 3 দিনের মতো হাসপাতালে থাকে। এরই মধ্যে ডোমের সেই বন্ধু তার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে দ্রুত মসজিদের সেই ইমাম সাহেবকে নিয়ে হাসপাতালে চলে আসে। ইমাম সাহেব এসে ডোমের সাথে কি কি ঘটেছে বা ঘটে চলেছে তার সবকিছু জানতে চাইলে ডোমটাকে সবকিছু খুলে বলে। ঘটনা 4। ডোমের কাছ থেকে সবটা শোনার পর ইমাম সাহেব তাকে সান্ত্বনা দিয়ে সাময়িক সময়ের জন্য বাইরে বেরিয়ে আসেন। কিছুক্ষণ পরে তিনি ভেতরে গিয়ে যা বলেন তা শুনে সবাই প্রায় বাকরুদ্ধ হয়ে যায়। তিনি ডোমের বন্ধুকে ডেকে বলেন, আপনার বন্ধুকে কালো জাদু করা হয়েছে। শুধু তাই নয়, এই মুহূর্তে তার অবস্থাও খুব একটা ভালো নয়, যতটা তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এরপর তিনি ডোমের কাছে গিয়ে বলেন, আপনার বাড়িতে কোনো পাথর আছে, নীল রঙের পাথর? ইমাম সাহেবের এই প্রশ্ন শুনে ডোম রীতিমতো হকচকিয়ে যান, কারণ ঘটনাগুলো বিস্তারিতভাবে বললেও তিনি ইমাম সাহেবকে নীল পাথরের কথাটি বলেননি। তাহলে তিনি পাথরটির ব্যাপারে কিভাবে জানলেন? কথাটি ভাবার সময় ইমাম সাহেব যখন আবারও তাকে এই প্রশ্ন করেন, তখন ডোম সবটা শুরু থেকে বলতে থাকেন। ডোমের কাছ থেকে পাথরের ব্যাপারটি শুনে ইমাম সাহেবের কপালে হালকা চিন্তার ছাপ দেখা যাচ্ছিল। এদিকে ছুটি কাটিয়ে ডাক্তার উৎপল বিশ্বাস যখন হাসপাতালে এসে জানতে পারলেন সেই ডোম অ্যাক্সিডেন্ট করেছে, তখন তিনি তার কেবিনে গিয়ে ইমাম সাহেবকে দেখতে পান। তিনি ডোমের বন্ধুর কাছ থেকে সবটা শোনার পর বুঝতে পারেন ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। তাই তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে নিজের সাথে ঘটে যাওয়া এবং সেই অ্যাম্বুলেন্স চালকের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে বলতে শুরু করেন। ডাক্তারের কাছ থেকে সবকিছু শোনার পর ইমাম সাহেবের আর বুঝতে বাকি রইল না যে আসলে কি ঘটতে চলেছে। তাই তিনি আর দেরি না করে ডাক্তারের পারমিশন নিয়ে ডোমকে বাড়িতে নিয়ে যান। তিনি যখন ডোমের ঘরে পা রাখেন, ঠিক তখনই তিনি বুঝতে পারেন সেই বাড়িতে ঢুকতে অদৃশ্য কোনো একটি শক্তি তাকে বাধা দিচ্ছিল, যেটা কিনা তার থেকেও অনেক শক্তিশালী। তাই তিনি নিজের এবং ডোমের ও তার বন্ধুর শরীর বন্ধ করে প্রবেশের চেষ্টা করেন। তবুও শুধুমাত্র ইমাম সাহেবের ক্ষেত্রেই এক প্রকার বাধা অনুভব হচ্ছিল। পরবর্তীতে ইমাম সাহেবের ভাষ্য মতে ব্যাপারটি ছিল ঠিক দুটি চুম্বক সমমেরুর মতো। দুটি চুম্বকের সমমেরু যেভাবে একে অপরকে বিকর্ষণ করে, ঠিক তেমনি ইমাম সাহেবকে ডোমের বাড়িতে ঢুকতে দেওয়ায় বাধা প্রদান করা হচ্ছিল। পরিস্থিতির অবনতি হতে পারে ভেবে তিনি ডোম এবং তার বন্ধুকে ভেতরে পাঠান পাথরটি নিয়ে আসার জন্য। কিন্তু ঘরের ভেতর গিয়ে পাথরটি হাতে নেওয়ার সাথে সাথেই দরজা আপনা আপনি বন্ধ হতে শুরু করে। ইমাম সাহেব নিজের মতো করে চেষ্টার পরেও পরিস্থিতি অনুকূলে আনতে না পারায় তিনি ওস্তাদের সাথে যোগাযোগ করেন এবং তার সাহায্য নিয়ে ডোম ও তার বন্ধুকে ঘর থেকে বের করে আনেন। তবে তখনও তিনি পাথরটি হাতে নিতে পারছিলেন না। কোনো একটি অদৃশ্য শক্তি পাথরটি তার হাতে নিতে বাধা সৃষ্টি করছিল। কিন্তু আল্লাহর কালামের ওপর তো আর কিছু নেই, তাই বিভিন্ন তদবিরের মাধ্যমে তিনি পাথরটি নিয়ে একটা সাদা বাক্সে বন্দি করে নেন। এই ঘটনা চলাকালীন ইমাম সাহেব নিজের তদবিরের মাধ্যমে পুরো ঘটনাটি জেনে গিয়েছিলেন। কিন্তু এই ঘটনাগুলো ঘটার পেছনে যাদের হাত ছিল, তিনি তাদেরকে খুঁজে তাদের মুখ থেকে এই ঘটনা শুনতে চেয়েছিলেন। তাই তিনি দেরি না করে 16-17 বছর বয়সী ছেলেটির বাড়িতে খোঁজ নিয়ে সেদিকে রওনা হন। সেই এলাকায় যাওয়ার পথে ইমাম সাহেব রাস্তায় একজন কিশোরকে দেখতে পান, যে কিনা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কেঁদে চলেছে। কিন্তু সেই কিশোরের মলিন মুখেও মিষ্টি একটা হাসি। প্রথমে ব্যাপারটি তিনি বুঝতে না পারলেও রাস্তায় কয়েকবার ঘটনাটি লক্ষ্য করার পর তিনি সবটা বুঝতে পারেন। গন্তব্যস্থলে পৌঁছে তিনি সরাসরি ছেলেটির বাড়িতে চলে যান এবং তার মায়ের সাথে কথা বলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি রীতিমতো অবাক হয়ে যান, কারণ মাত্র 3 দিন আগে ছেলেটির মাও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ব্যাপারটি ইমাম সাহেবের কাছে যেমন কষ্টকর, ঠিক তেমনই রহস্যজনক বলে মনে হলো। তিনি কবরস্থানে গিয়ে দেখেন বাবা, মা এবং ছেলের কবর একদম পাশাপাশি। মাত্র 1 মাসের মধ্যে একই পরিবারের 3 জনের মৃত্যু। তবে ছেলের মৃত্যু ছাড়া বাকি সবগুলো প্রায় স্বাভাবিক মৃত্যুর মতো। এরপর ইমাম সাহেব তার কবর জিয়ারত করেন এবং বুঝতে না পেরে আবারও নিজের ওস্তাদের সাথে যোগাযোগ করেন। তার ওস্তাদ বলেন, তুমি পাথরের বাক্সটি বাবা মায়ের কবরের মাঝখানে রেখে সেটিকে মুক্ত করে দাও, বাকিটা সেখানে দেখতে পাবে।
ইমাম সাহেব তার ওস্তাদের কথা মতো কাজগুলো করার পর যা দেখেন তা ছিল শরীর শিউরে ওঠার মতো। তিনি দেখেন পাথরটি মুক্ত করে দেবার পর কবরের পাশ থেকে করুণ সুরে আর্তনাদ এবং কান্নার আওয়াজ। ব্যাপারটি দেখে তিনি কিছুটা ভয় পেয়ে যান। তবে তিনি যখন সালাম দিয়ে কথা বলার চেষ্টা করেন তখন অদৃশ্য কেউ তার সালামের উত্তর নিয়ে কবরের পাশ থেকে বলতে শুরু করেন। কণ্ঠ ছিল একটা পুরুষ কণ্ঠের মতো। তিনি বলেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। শেষ পর্যন্ত আপনি আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন, কিন্তু যাদের জন্য আমার এত লড়াই তারাই আজ পৃথিবীতে নেই। এটা বলে আবারও চাপা সুরে কান্নার আওয়াজ। ইমাম সাহেব কিছু কথা বলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং জিজ্ঞেস করেন আসলে তিনি কে এবং তাদের সাথে কি সম্পর্ক। কিছুক্ষণ পর সেই অদৃশ্য পুরুষ কণ্ঠ নাম বলে আর বলতে থাকে, আমি একজন জিন। এই নীল পাথরটি আমার বাসস্থান। আমাকে আমার গুরু এই তিনজনের সেবায় নিয়োজিত করেছিলেন। তারা ছিলেন অত্যন্ত ভালো মানুষ। মূলত আমার বাবা ছিলেন ওনাদের পূর্বপুরুষের রক্ষক। বংশ পরম্পরায় আমার কাঁধেও ওনাদের রক্ষার দায়িত্ব পড়ে। আমি অনেক চেষ্টা করেছি তাদেরকে রক্ষা করার, কিন্তু কিছু বিশ্বাসঘাতকের কারণে আজ সব হারাতে হলো, এমনকি এই পরিবারটাকেও। ইমাম সাহেব সবটা শুনে সেই বিশ্বাসঘাতকের ব্যাপারে জানতে চাইলে সেই জিনটি তার কাছ থেকে 3 দিনের সময় চেয়ে নেয় এবং বলে সেই বিশ্বাসঘাতকদের ইমাম সাহেবের মাধ্যমে সে সবার সামনে নিয়ে আসতে চায়। ইমাম সাহেব বাড়ি ফিরে যাওয়ার আগে সেই জিনটি একটি নির্দিষ্ট জায়গায় পাথরটি রেখে আসতে বলেন এবং ইমাম সাহেব জিনটির কথা মতো কাজ করে বাড়িতে ফিরে যান। প্রথম দিন কোনো সমস্যা দেখা না দিলেও তৃতীয় দিন রাতে ইমাম সাহেব একটি স্বপ্ন দেখেন। তিনি দেখেন সামনে একজন নীল শাড়ি পরিহিত মহিলা এবং কালো পাঞ্জাবি পরিহিত পুরুষ দাঁড়িয়ে আছে। তাদের চেহারা একদম অস্পষ্ট। তিনি দেখলেন সেই দুজন ব্যক্তি কাকে যেন জোর করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে অট্ট হাসি হাসতে হাসতে চলে গেলেন। এরপর ঠিক ফজরের আজানের সময় তার ঘুম ভেঙে যায় এবং তিনি আল্লাহর কাছে এই ধরনের বাজে স্বপ্ন থেকে মুক্তি চেয়ে বাঁ পাশে 3 বার থুতু ফেলেন। দিনটা বেশ ভালোই কাটছিল। ওই দিন সন্ধ্যা 6:30টার দিকে তিনি মাগরিবের নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে একজনের সালাম শুনে দাঁড়িয়ে পড়েন। কণ্ঠস্বর বেশ পরিচিত। তিনি বুঝতে পারেন এ সেই নীল পাথরের ভেতরে থাকা জিন। আজ 3 দিন পূর্ণ হওয়ায় সে সেই বিশ্বাসঘাতককে ধরিয়ে দিতে এসেছে। কিন্তু প্রথমে জিনটি বলে ওঠে, হুজুর, একটি দুঃসংবাদ আছে। সেই ডোম আজ ভোর রাতে মারা গিয়েছে। সিলিং ফ্যানের সাথে তার লাশ এখনো ঝুলছে। এটা শুনে ইমাম সাহেবের ভোর রাতের স্বপ্নের ব্যাপারটা মনে পড়ে যায়। তিনি হম্বিতম্বি করে বাড়ি গিয়ে পুলিশকে ফোন করে সবটা জানায় এবং পুলিশ সেই ডোমের লাশ উদ্ধার করে। কিন্তু তদন্তের সময় পুলিশ ইমাম সাহেবকে দোষী ভেবে বসে, কারণ সেই এলাকায় কেউই ডোমের মৃত্যুর ব্যাপারটা জানে না। কিন্তু ইমাম সাহেব এত দূর থেকে সবটা কিভাবে জেনে গেলেন? তারা ইমাম সাহেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলেও অনেক তথ্য আর অলৌকিক ঘটনার বর্ণনা দিয়ে তিনি পুলিশের কাছে একটি ফাঁকা রুমে একা থাকার অনুমতি এবং কিছুটা সময় চেয়ে নেন। পুলিশ সবটা শোনার পর তার নিজেকে প্রমাণের জন্য একটি শেষ সুযোগ দেন এবং একটি কক্ষে একা রেখে আসে। ইমাম সাহেব সেই কক্ষে যাবার পর আসন বসিয়ে জিনটিকে ডাকেন এবং বিশ্বাসঘাতকদের ব্যাপারে জানতে চান। এবার জিনটি বলতে থাকে, এই সব কিছুর পেছনে দায়ী হচ্ছে 16-17 বছর বয়সী ছেলেটির চাচা চাচি। তারাই আমাকে বন্দি করেছে আর তারাই আমাকে মেরেছে। তারা চেয়েছিল আমাকে বন্দি করে অসৎ কাজে ব্যবহার করবে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গিয়েছি। ওই চাচা চাচি সবাইকে মেরে স্বার্থ হাসিলের পর গা ঢাকা দেওয়ার জন্য ওই ছেলের বাড়িতেই বেছে নিয়েছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের সাহায্য নিয়ে তাদের আটক করুন, নয়তো তারা আরও মানুষের ক্ষতি করবে। জিনের কাছ থেকে সবটা শোনার পর ইমাম সাহেব তাকে বিদায় দিয়ে পুলিশকে সবটা জানান। তবে পুলিশ এ ব্যাপারে বিশ্বাস করতে নারাজ। ইমাম সাহেব পুলিশকে শেষবারের মতো ভরসা করার অনুরোধ জানালে পুলিশ ব্যাপারটি বুঝতে পারে এবং ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে। সত্যি বলতে ব্যাপারটি অবিশ্বাস্য হলেও সত্য যে পুলিশ বাড়িতে রেড দেওয়ার পর 2জন ব্যক্তিকে খুঁজে পায় যারা সেখানে তন্ত্রবিদ্যা চর্চা করছিল। তাদের কাছ থেকে 2টো বই, একটা মাথার খুলি এবং একটি পাত্রে 3টি অনামিকা আঙুল পাওয়া যায়। 2টো আঙুল ডান হাতের এবং একটা বাঁ হাতের। পুলিশ সবকিছু সংগ্রহ করে তাদের আটকের পর ফিরে এলে ইমাম সাহেবের মাধ্যমে আস্তে আস্তে সব রহস্য উন্মোচিত হতে থাকে। সেই চাচা চাচির কাছ থেকে শোনা ঘটনার প্রতিটি অংশ গায়ে কাঁটা দেওয়ার মতো। মানুষ এতটা জঘন্য হতে পারে তা কল্পনারও বাইরে। চাচাচি ইমাম সাহেব এবং পুলিশের কাছে ঘটনাটি যেভাবে বলেছিলেন আমিও ঠিক সেভাবে লেখা শুরু করছি। চাচা, আমি তখন অনেক ছোট, পরিবারের সবচেয়ে ছোট সদস্য হওয়ায় আদরের পরিমাণটা বেশি হলেও কোনো উপহার বা আবদার পূরণের দিক দিয়ে সবার কাছে বড় ভাইয়ের কদর ছিল বেশি। আমাদের 2 ভাইয়ের মধ্যে বড় ভাইকে আব্বা সবচেয়ে বেশি ভালোবাসতেন। ভাই যা চাইতেন আব্বা তাই দিতেন, কিন্তু আমার ক্ষেত্রে এমনটা ছিল না।
তাই ছোট থেকে আমার মনে একটা ক্ষোভ জমতে থাকে। বড় ভাইকে এতটা আদর যত্ন করার মূল কারণ হলো নীল পাথরের উত্তরাধিকারী। নীল পাথর হচ্ছে আমাদের পরিবারের রক্ষা কবচ। আমার দাদু একটা সময় জিন পালতেন এবং তাদের অনেকভাবে সাহায্য করতেন বিধায় উপহার স্বরূপ প্রতিটি প্রজন্মের রক্ষী হিসেবে একজন জিন পেয়ে থাকেন। আমার বাবাও পেয়েছিলেন। এদিকে পরিবারের পরবর্তী প্রজন্মের সবার বড় হওয়ায় আমার বড় ভাই ছিল পরবর্তী জিনের মালিক। এ পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু মৃত্যুর আগে তিনি সম্পত্তির কিছু অংশ আমাকে দিয়ে বাকিটা বড় ভাইকে দিয়ে দিলেন। তার ধারণা ছিল যেহেতু তার মৃত্যুর পর বড় ভাই আমার দেখাশোনা করবেন, সেহেতু সম্পত্তির বড় অংশটুকু তার কাছে থাক। কিন্তু ব্যাপারটি আমি একদমই মেনে নিতে পারিনি। আমি অনেকভাবে সম্পত্তি হাতানোর চেষ্টা করেছি, কিন্তু সেই নীল পাথরের জিনের কারণে সম্ভব হয়ে ওঠেনি। এরপর ভাইয়ের বিয়ে হয়, একটা ছেলে সন্তানও হয়। এরপর আমারও বিয়ে হয়। বিয়ের পর আমার স্ত্রীকে দেখতাম সে বিভিন্ন মন্ত্র পড়ে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলত। তাই আমিও তার কাছ থেকে বিষয়গুলো শুনে আগ্রহী হয়ে শিখতে থাকি। একটা সময় আমরা দুজনই কবিরাজি শুরু করে দেই এবং শক্তিশালী মন্ত্র শিখে চর্চা করতে থাকি। এদিকে আমার ভাতিজাও বড় হতে থাকে এবং আবারও সম্পত্তি পাওয়ার আশা শেষ হতে থাকে, কারণ আমার কোনো ছেলে মেয়ে নেই। সম্পত্তি এবং নীল পাথরের ভাগিদার সে একাই। তাই এই ব্যাপারে আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করলে সে ভাতিজাকে আমাদের দোকানে নিয়ে আসতে বলে। সেখান থেকে আমরা কবিরাজির মাধ্যমে মানুষকে সুস্থ করে দিতাম। আমিও বড় ভাইয়ের সাথে কথা বলে ভাতিজাকে শহরে পাঠিয়ে দিতে বলি এবং ভালো স্কুলে পড়াবার আশ্বাস দেই। বড় ভাই আমাকে বিশ্বাস করে ভাতিজাকে পাঠিয়ে দিলে আমি রোজ স্কুল শেষে তাকে দোকানে নিয়ে বসাতাম এবং আমাদের কাজগুলো দেখিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করতাম। এমনই একদিন আমাদের পরিকল্পনায় আমরা সফল হই। আমার ভাতিজা মন্ত্র পাঠ করে অলৌকিকভাবে মানুষকে সুস্থ করার বিষয়ে অনেকটা আগ্রহী হয়ে যায় এবং আমাদের কাছে কবিরাজি শিখতে চায়। এটাই ছিল আমাদের মোক্ষম সুযোগ। কাজ শেখানোর নাম করে কিছুদিন পর আমরা তাকে নিয়ে 3 দিনের জন্য গোসল করতে মানা করে দেই এবং ঘরের লাইট বন্ধ করে দরজা আটকে বসে থাকতে বলি, আর ওর বাবা মায়ের সাথে কথা বলতে মানা করে দেই। আমাদের মূল উদ্দেশ্য ছিল ওর ওপর জিনের আসর করিয়ে ওর নামের সম্পত্তিগুলো অন্যদের নামে লিখিয়ে নেওয়া। কিন্তু 3 দিন কেটে যাওয়ার পরেও আমাদের তন্ত্রবিদ্যায় কোনো কাজই হচ্ছিল না। এটা দেখে আমরা দুজন বেশ অবাক হয়ে যাই। আমরা বিষয়টি ভেবে কোনো কুল কিনারা করতে পারছিলাম না, কারণ এই নিয়মে চললে জিনের আসর থেকে বাঁচা সম্ভব নয়। তাহলে ও কিভাবে বেঁচে গেল? এটা ভাবতে ভাবতেই আমার মনে একটা প্রশ্ন জাগে, আচ্ছা নীল পাথরটা ওর কাছে নেই তো? কথাটি ভেবে আমার বুকটা কেঁপে ওঠে। তাই পরের দিন সকালে ও স্কুলে চলে গেলে আমি আর আমার স্ত্রী পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ওর আলমারির ওপরে একটা বাক্সে নীল পাথরটা খুঁজে পাই। ব্যাস, আর কি চাই? এতদিনে আমাদের সব স্বপ্ন, সব ইচ্ছে পূরণ হতে চলেছে। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতেই আমি পাথরটি নিয়ে বেরিয়ে পড়ি। এরপর প্রায় 1 সপ্তাহের চেষ্টায় আমরা পাথরটির ভেতরে থাকা জিনকে কাবু করতে সক্ষম হই এবং তাকে নিজের বশে এনে কুফরি করতে করতে রক্ষক থেকে ভক্ষকে পরিণত করে দেই। ওকে এমনভাবে কুফরি করা হয়েছিল যে ওর নিজের প্রতি আর ওর নিজের কোনো কন্ট্রোল ছিল না। আমরা ওকে পাথরে আটকে পাথরটি অদৃশ্য করে আবার ভাতিজার পানির বোতলে ঢুকিয়ে দেই। আমাদের মূল পরিকল্পনা ভাতিজাকে এনে সম্পত্তি লিখিয়ে নেয়া এবং পাথরটি চুরি হলেও এতে করে আমাদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা আছে। আমি পাথরটির ওপর কুফরি কালাম করে ওটার মাধ্যমে ভাতিজাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেই। এতে করে তার মৃত্যুতে আমাদের ওপর কোনো সন্দেহ আসবে না এবং ভাইয়ের সম্পত্তির ভাগটাও একটা সময় আমাদের কাছেই চলে আসবে। যেই ভাবা সেই কাজ। কুফরি করা পানি খেয়ে রাস্তার মাঝে পাথরটি ভাতিজার গলায় আটকে যায় এবং দম বন্ধ হয়ে যায়। এরপরের ঘটনাগুলো আপনারা সবাই জানেন। তবে আমরা এতদিন লুকিয়েছিলাম না, আমরা ভাইয়ের বাড়ির আশেপাশেই ছিলাম এবং তাদের কুফরি করা পানি খাইয়ে আমাদের কথা ভুলিয়ে রেখেছিলাম, যাতে করে আমাদের ব্যাপারে পুলিশকে জানাতে না পারে। ভাতিজা মারা যাবার দিন রাতে হসপিটালে আমি শুধু অ্যাম্বুলেন্স চালক আর ডাক্তারকে দেখেছিলাম। সেই মুহূর্তে আমার উদ্দেশ্য ছিল নীল পাথর খুঁজে পাওয়া, কিন্তু অনেক চেষ্টার পরেও আমি কোনো খোঁজ পাইনি। তাই ডাক্তারের রুমালটা আমি চুরি করে নেই এবং সেটার মাধ্যমে সেই রাতেই আমি তাকে কালো জাদু করি। আর অ্যাম্বুলেন্সের চালককে কালো জাদু করার জন্য আমি জিনকে আমার স্ত্রীর সাথে পাঠিয়ে দেই রাস্তায় গাড়ি থামিয়ে কোনো কিছু সংগ্রহ করার জন্য। সেই রাতে অ্যাম্বুলেন্সের চালক যে দুজনকে দেখেছিল তাদের মধ্যে নীল শাড়ি পরা মহিলাটি ছিল আমার স্ত্রী, আর পুরুষ বেশে ছিল একজন জিন, যেটা তাকে দ্রুত সময় রাস্তা পার করতে সাহায্য করছিল। ওই দিনই আমার স্ত্রী কোনো এক বইয়ে পড়েছিল যদি একই পরিবারের সকলের মৃত্যুর পর ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাম হাতের অনামিকা আঙুল কেটে নিয়ে আসা হয় তাহলে ক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে। তাই ওই রাতে আমার স্ত্রী অ্যাম্বুলেন্সের পেছনে থেকে চালকের শার্টের একটা অংশ, ভাতিজার ডান হাতের অনামিকার আঙুল আর ডান পায়ের রক্ত নিয়ে আসে। এরপর আমরা একে একে ডাক্তার এবং অ্যাম্বুলেন্স চালককে কালো জাদু করি। কালো জাদুর মূল উদ্দেশ্য ছিল যখন কারো সাথে
কথা বলবো তখন তাদের মাধ্যমে আমরা সেই ব্যক্তির সব তথ্য সংগ্রহ করতে পারবো। এটাকে আমরা নীল পাথর খোঁজার একটি মাধ্যম বানিয়ে ফেলেছিলাম। এভাবে অনেক চেষ্টা করে প্রায় 2 সপ্তাহ পর অ্যাম্বুলেন্স চালক মেডিকেলে আসে এবং ডাক্তারের সাথে কথা বলে। তখন ডোমের সাথে তাদের দেখা হয় এবং সেই সময় আমি জানতে পারি ডোম নীল পাথরটি চুরি করেছে। তাই ওই দিনের পর ডাক্তার এবং অ্যাম্বুলেন্স চালকের ওপর থেকে কালো জাদুর প্রভাবটি কাটিয়ে ডোমের ওপর জাদু করা হয় পাথরটা ফিরিয়ে আনার জন্য। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। ভাতিজার মৃত্যুর পর জাদুর প্রভাব কেটে যাওয়ায় নীল পাথরে থাকা জিনটি নিজের ক্ষমতা ফিরে পায়, কিন্তু তার পক্ষে একা চলাচল করা অসম্ভব ছিল। তাই আমি যখনই ডোমের স্বপ্নে গিয়ে পাথর ফিরিয়ে দেওয়ার কথা বলতাম তখন পাথরের ওই জিনটি অন্য রূপ ধরে তার কাছে গিয়ে পাথর ফিরিয়ে দিতে মানা করত। স্বপ্নে বারবার পাথরের কথা উল্লেখ করা হতো ঠিকই, কিন্তু ঘুম ভাঙার পর নীল পাথরের জিনের প্রভাবে স্বপ্নের সব কথা মনে থাকলেও পাথরের কথাটা মনে থাকতো না। আমরা তাকে অনেকভাবে ভয় দেখিয়ে তার স্ত্রী মেয়েকে মেরে এবং তাকে নানা রকমের হুমকি দিয়েও পাথরটি নিতে চেয়েছিলাম, কিন্তু সফল করতে পারিনি। এভাবে আমরা যখন সফল হতে পারছিলাম না তখন শক্তি বৃদ্ধির জন্য আমরা আমার ভাবিকে মারার সিদ্ধান্ত নেই। আমার ভাইকে মেরেছিলাম অনেক আগেই। পাথরের খোঁজ করতে অনামিকা আঙুলের প্রয়োজন অনুভব করায় আমার বড় ভাইকে আগেই সরিয়ে দিয়েছি। এবার পাথরটা নিজের কাছে আনার জন্য শেষ ব্যক্তি ছিল ভাবি। তাই একদিন সুযোগ বুঝে আমাদের পোষা জিনের মাধ্যমে ভাবিকেও সরিয়ে দেই এবং বাঁ হাতের অনামিকা আঙুলটি কেটে নিই। আমরা প্রতিটা অনুষ্ঠানে উপস্থিত থাকতাম যেন কেউ আমাদের সন্দেহ না করে, আর আঙুল নেয়ার পর এমনভাবে প্রলেপ লাগিয়ে দেয়া হতো সেটা খালি চোখে দেখলে কেউ ধরতে পারবে না। এভাবে আমরা আমাদের স্বার্থ হাসিলের একদম শেষ পর্যায়ে চলে এসেছিলাম এবং সেই বাড়িতেই থাকতে শুরু করেছিলাম। তবে এই বাড়িতে থাকার ব্যাপারটি কেউ জানতো না। এত চেষ্টার পরেও শেষ মুহূর্তে নীল পাথর থেকে জিন মুক্ত হয়ে যাওয়ার কারণে সব গোলমাল হয়ে যায়। পাথরটি খুঁজে পেতে শেষবারের মতো চেষ্টা করতে বসেছিলাম ঠিকই, কিন্তু ধর্মের কাছে আমরা হার মেনে যাই। এটা ছিল সেই ছেলেটির চাচা চাচির দেয়া বয়ান এবং ঘটনার চতুর্থ এবং শেষ অংশ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, মাত্র 2 দিনের মাথায় জেলের ভেতর তাদের দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ভেতরে গিয়ে দেখা যায় তাদের দুজনেরই মাথা বাদে শরীরের প্রত্যেকটি অঙ্গ মুচড়িয়ে উল্টো করে রাখা। এই অলৌকিক ব্যাপারটা এবং একই পরিবারের 3 জনের রহস্যজনক মৃত্যুর খবরটা প্রকাশ পাওয়ার আগ মুহূর্তে তাদের দুজনের মৃত্যু পুলিশকে নাড়া দিয়ে দেয়। কারণ জেলে থাকা অবস্থায় দুজনের আকস্মিক মৃত্যুর দায়ভার তাদের ওপরেই বর্তায়। তাই নিজেদের সেফটির জন্য তারা এটিকে সুইসাইড বলে চালিয়ে দেয়। ঘটনাটি মূলত এইটুকুই ছিল। এটা আমার কাছে আজও অবিশ্বাস্য বলে মনে হলেও ধর্মের বিশ্বাসে অসম্ভব কিছুই নেই। আমি উৎপল ভাইয়ের কাছ থেকে ঘটনা শোনার পর সেই হুজুরের সাথে দেখা করেছি এবং অ্যাম্বুলেন্স চালকের সাথেও ফোনে কথা বলেছি, তাই একটু হলেও ভরসা করতে পারি। আর হ্যাঁ, আপনাদের জন্য আরও একটা সারপ্রাইজ আছে। নীল পাথর থেকে জিন মুক্তির পর সেই জিন উপহার হিসেবে হুজুরকে পাথরটা দিয়ে গিয়েছে। হুজুরের কাছে এখনও সেই পাথরটি আছে। আমি যখন হুজুরের সাথে দেখা করতে গিয়েছিলাম তখন তিনি আমাকে পাথরটি দেখিয়েছিলেন, আর আমার কাছে এই মুহূর্তে নীল পাথরের একটি ছবিও আছে। ছবিটি দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হ্যালোইন স্পেশাল এপিসোডের জন্য সিফাত ভাইয়ের এত সুন্দর একটা প্ল্যানের পর আমি যখন ঘটনাটি তাদের শোনাই তখন তারা অনেক আগ্রহ নিয়ে ঘটনাটি লেখার জন্য রাজি হয়েছিলেন। তাই আমি আবারও তানভীর তুষার, সাবিত আলম আর সিফাত ভাইকে মন থেকে শুকরিয়া জানাচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। সবাইকে আবারও হ্যালোইনের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি শোনার সময় আমি আশাবাদী, খুবই আশাবাদী যে আপনারা একদম গ্রামের সত্য ঘটনার যে রিয়েল ফিলিংস আপনার সেইটা উপলব্ধি করতে পারবেন। এই ঘটনাটি একদম গ্রামের একটি ঘটনা। ঘটনাটির সময় 1980 সাল। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মাশফিক ভাই। ওনার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানায়। উনি ঢাকাতে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন বর্তমানে। সঙ্গত কারণে উনি গ্রামের নামটি উল্লেখ করেননি। তবে যারা ওই এলাকার, তারা এই ঘটনাটি শুনলে
আশা করি কোন গ্রামের এবং কার সাথে ঘটেছে সেটা তো আমরা বলেই দিব, এবং আপনারা খুব সহজেই সেটা বুঝতে পারবেন। ঘটনাটি ঘটেছে এই মাশফিক ভাইয়ের এক চাচার সাথে। তার নাম হচ্ছে আব্দুল করিম। করিম চাচা বলেই তারা তাকে ডাকতেন। আর ঘটনাটি আসলে যখন ঘটেছিল তখন ওনার বয়স ছিল 25 কি 26 বছর। উনি সদ্য বিয়ে করেছেন। তো ঘটনাটি আসলে মানে এমন যে ঘটনাটি দুইটা ভাগে বিভক্ত। পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে, বিশেষ করে ভৌতিক ঘটনা। ঘটনা শুরু হয়ে আবার শেষ হয়ে যায়, মানুষ ভয় পায়, হয়তোবা জ্বর হয়, অসুস্থ হয়, আবার সুস্থ হয়ে যায়। এরকম অসংখ্য ভৌতিক ঘটনা আমরা বলে থাকি। আবার কোনো কোনো ভৌতিক ঘটনা মৃত্যুর মাধ্যম দিয়ে শেষ হয়। কোনো কোনো মৃত্যু হঠাৎ করে হয়, আবার কোনো কোনো ঘটনা তিলে তিলে মানুষকে শেষ করতে করতে মৃত্যুর দিকে ধাবিত করে। এই ঘটনাটি তেমনই একটি ঘটনা। প্রথমে মাশফিক ভাই ওনাদের গ্রামের একটি বর্ণনা দিয়েছেন, যে গ্রামটি ঢাকা খুলনা হাইওয়ের পাশ দিয়ে ওনাদের গ্রামের ভেতর দিয়ে অন্য গ্রামের মানে যাওয়ার জন্য একটি রাস্তা চলে গেছে। মানে ওই ঢাকা খুলনা হাইওয়ের পাশ দিয়ে একটি রাস্তা নেমে ওনাদের গ্রামের ভেতর দিয়ে ওই রাস্তাটি আবার ঢাকা খুলনা হাইওয়েতে চলে গিয়েছে। আবার এই মেইন রাস্তা যেটার কথা বলছি, এই রাস্তার পাশ দিয়ে আরেকটি রাস্তা, ওটি যেতে যেতে ধুধু প্রান্তর, তারপরে বিভিন্ন ফসলি মাঠ, এর মধ্যে দিয়ে গিয়ে অন্য একটি গ্রামের সাথে মিশেছে। এই যে শেষ যে রাস্তার কথা বললাম, এই রাস্তার পূর্ব পাশে করিম চাচার বড় ভাইয়ের বাড়ি, আর পশ্চিম পাশে করিম চাচার বাড়ি। করিম চাচার বাবা উনি ওনার দুই ছেলেকে বিয়ে দিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে দুইজনকে দুটি ঘর তৈরি করে দেন এবং দুই ছেলেকে সেইখানে পরিবার পরিজন নিয়ে থাকতে বলেন। আর করিম চাচা যেই জায়গাটাতে বাড়ি করে দেন, ওই জায়গাটাতে বেশ ঝোপঝাড় ছিল। সেই জায়গাগুলো পরিষ্কার করা হয়, পরিষ্কার করে ওইখানে বাড়ি তৈরি করা হয়। তবে ওই জায়গাটা বেশ নিচু ছিল। নিচু থাকার কারণে করিম চাচা যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে ওই পুকুর কেটে সেই মাটি দিয়ে বসত ভিটার জায়গাটা উঁচু করেছেন, যাতে করে কখনো বন্যা টন্যা হলেও এই বসত ভিটার জন্য পানিতে না ডুবে যায়। যেহেতু পুকুর কেটে মানে সেখানকার মাটি দিয়ে বসত ভিটাটা উঁচা করেছেন, তো পুকুরটা বেশ বড় হয়েছে আর কি। ওই পুকুরে ওই করিম চাচা, চাচি এবং আশেপাশের অনেকেই গোসল করতে আসতো। এইবার আসি মূল কথায়। এতক্ষণ তো বর্ণনা দিলাম। করিম চাচা উনি কিন্তু খুবই শক্তিশালী একজন মানুষ ছিলেন। আর ভয় ডর বলতে যে কি জিনিস, সে জিনভূত হোক আর মানুষ হোক, কোনো কিছুর ভয় উনি পেতেন না। মানে ভয় বলতে যে জিনিসটা আছে সেটা ওনার মধ্যে ছিল না। আর উনি ছিলেন একজন মোটামুটি লেভেলের একজন কুস্তিগির। গায়ে অনেক শক্তি ছিল, অনেক জায়গায় উনি মানে কুস্তি করতেন। ওনার সাথে কুস্তিতে কেউ পেরে উঠতো না। তো একদিন উনি মাঠে কাজ করছিলেন, অনেক লোকে কাজ করছিল। কাজ করতে করতে ওনারই পরিচিত মানে বন্ধু বান্ধব আর কি, নাম হলো বাবুল। বাবুলকে উনি হঠাৎ করে বলে ওঠেন, এই বাবুল, আমার সাথে কুস্তি করবি? তো হঠাৎ করে বাবুল এই প্রস্তাব পেয়ে সে চমকে ওঠে যে এখন মাঠে কাজ করতেছি, এখন আমাকে বলতেছে যে কুস্তি করার কথা। তো বাবুল রাজি হয় না। তো করিম চাচা বারবার বলতেছে, কিরে তুই কি ভয় পাস আমার সাথে কুস্তি করতে? তুই তো পারবি না, তোর গায়ের শক্তি কম, এইভাবে করিম চাচা বলতেছে। তো বাবুল তেমন কোনো কথা বলে না। কারণ হলো বাবুলের একটা ভয় ছিল সত্যি সত্যি, যে করিম চাচার গায়ের শক্তি অনেক বেশি ছিল। তো কুস্তি করার সময় যদি করিম চাচা তাকে মারধর করে, এই ভয়ে বাবুল কোনো কথা বলতেছিল না। কিন্তু করিম চাচার বারবার রিকোয়েস্টের কারণে বাবুল বলে, আচ্ছা ঠিক আছে, এখন তো মাঠে কাজ আছে, এখন আর কুস্তি করবো না, আগামীকালকে সকালবেলা তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যা ডাক দিব, সকালবেলা দুইজন কুস্তি করে তারপরে গোসল টুসুল করে তারপরে মাঠে কাজ করতে আসবো। করিম চাচা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই হোক, আগামীকাল সকালবেলা আমরা দুজন কুস্তি করব। তো এটা দুইজনের মধ্যে বিষয়টা সেটেল হয়ে যায় যে হ্যাঁ, আগামীকালকে সকালবেলা দুজন মিলে কুস্তি করা হবে। যাই হোক, এখন ঘটনা যেটা ঘটে যে সন্ধ্যার দিকে বেশ বৃষ্টি হয়। ওই রাত্রে সন্ধ্যার দিকে বেশ বৃষ্টি হয় এবং প্রায় মধ্যরাতের দিকে বৃষ্টি থেমে যায়।
এবং ওই সময়টা আবার বর্ষাকাল ছিল। তো মধ্যরাতের দিকে বৃষ্টি থেমে যায় এবং বৃষ্টি থামার পরে আকাশ একদম পরিষ্কার হয়ে যায়, মেঘ শূন্য আকাশ হয়ে যায়। মানে আকাশের অনেক তারা, আমরা অনেক সময় আকাশে অল্প তারা দেখি, আবার অনেক তারা দেখি যখন আকাশ অনেক পরিষ্কার থাকে, ওরকম অনেক তারা দেখা যাচ্ছিল। চাঁদও ছিল, আবার অনেক তারা দেখা ছিল, একদম মানে পুরো উঠোন এবং আশপাশ অনেক দূর পর্যন্ত চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল। তো ওই রাত্রে করিম চাচা যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে উনি ওই দিন চাচির সাথে ঘুমান নাই ঘরের মধ্যে। ওনাদের যে ঘর ছিল, ঘরের আবার বারান্দা ছিল, বারান্দাতে একটি চৌকি রাখা ছিল, কিন্তু বারান্দাতে কোনো বেড়া ছিল না আর কি, এমনি চৌকি ছিল বিশ্রাম নেওয়ার জন্য। তো ওই দিন চাচিকে বলছেন যে আমি আজকে বাইরে শুবো। চাচি জিজ্ঞেস করছেন কি জন্য? করিম চাচা বলছে এমনি আমি আজকে বাইরে শুবো, আজকে আমার একটু কাজ আছে, ভোরের দিকে চলে যাব, তোমাকে যাতে আর ডিস্টার্ব না করা লাগে এই জন্য আমি বাইরে শুই। তো চাচি চিন্তা করছেন যে ঠিক আছে তাহলে ঘুমাক, বাইরেই ঘুমাক। তো ওই রাত্রে করিম চাচা বাইরে ঘুমান। এই চিন্তা করে বাইরে ঘুমিয়েছেন যে ওই ভোরবেলা যে বাবুলের সাথে কুস্তি করতে যাবেন এটা আবার চাচিকে বলেন নাই, কারণ সাত সকালবেলা কারোর সাথে কুস্তি করতে যাওয়ার কথা শুনলে চাচি রাগারাগি করতে পারে। এই চিন্তা করে উনি আসলে এই বিষয়টা চাচিকে বলেন নাই, যাতে বাবুল এসে ডাকলেই উনি সহজে চলে যেতে পারেন, চাচির জন্য ঘুম না ভেঙে যায়। ডাক শুনে ঘুম ভেঙে গেলে তুমি জিজ্ঞেস করবেন যে এত ভোরবেলা কোথায় যাও। তো যাই হোক, এই কারণে উনি বারান্দাতে ঘুমিয়েছিলেন। যেহেতু মানে সন্ধ্যা রাত থেকে মধ্যরাত পর্যন্ত বৃষ্টি হয়েছে, এই জন্য কিন্তু পুরো উঠোন এবং আশপাশ রাস্তা কিন্তু কাদা হয়েছিল আর কি। রাত যে কয়টা বাজে এইটা কিন্তু করিম চাচা জানেন না। হঠাৎ উনি শুনতে পান যে বাবুল আসছে। বাবুল এসে বলতেছে যে করিম ওঠ, কুস্তি করবি না? এখন ওই যে চৌকিতে ঘুমিয়েছিলেন ওখানে কিন্তু উনি মশারিটা নিয়ে ঘুমিয়েছেন আর কি। তো বাবুলের ডাক শুনে করিম চাচা উঠে বসেন, চোখ মুছতে মুছতে বলেন যে ও তুই আসছিস তো? হ্যাঁ কুস্তি তো করবো, দাঁড়া আমি হাত মুখ ধুই তারপর একসাথে বের হই। বাবুলের ডাক শুনে ওনার ঘুম ভেঙে গেলেও মানে করিম চাচা কিন্তু এতটুকু চিন্তা করতে পারেন নাই যে আসলে এখন কয়টা বাজে। উনি চিন্তা করেছেন হয়তো ফজরের আজান হয়ে গেছে, এখনই ভোর হবে, এরকমটা চিন্তা করেছেন। তো করিম চাচা যখন মশারির থেকে বাইরে বের হতে যাবেন, মানে চৌকি থেকে বাইরে বের হতে যাবেন, হঠাৎ করে ওই বাবুল বাঘের মতো ওই মশারির উপরেই করিম চাচার উপরে আক্রমণ করে বসে। করিম চাচা আকস্মিক এই আক্রমণে মানে হতভম্ব হয়ে পড়েন যে কি ব্যাপার, বাবুল আমার বাড়িতে এসে এইভাবে আমার উপর আক্রমণ করে বসলো। বাবুল হঠাৎ করে এই করিম চাচার গায়ের উপরে বসে বলতেছে যে করিম, খুব তো শক্তির বাহাদুরি করতি, খুব তো নিজের ক্ষমতার উপর বড়াই করতি নিজের ক্ষমতাকে নিয়ে, আজ দেখব কে জেতে আর কে হারে। তখনও কিন্তু করিম চাচা বুঝতে পারেনি যে আসলে উনি কি বিপদে পড়তে যাচ্ছেন। করিম চাচা তখন চিন্তা করতেছেন যে বাবুলের এত সাহস, আমার বাড়িতে এসে আমার বিছানার উপরে ধাপ করে বাঘের মতো হামলা করলো এবং আমাকেই হুঙ্কার দিচ্ছে সে, দাঁড়া আজকে দেখব বাবুলের শক্তি বেশি না আমার শক্তি বেশি। যখনই বাবুলকে নিচে ফেলে দেওয়ার জন্য বাবুলকে জাপটে ধরেছেন, মানে নিচ থেকেই জাপটে ধরার সাথে সাথে করিম চাচা ভয় পেয়েছেন। করিম চাচা ফিল করতেছেন যে কি ব্যাপার, বাবুলের শরীরে এত লোম এবং অনেক বড় বড় লোম, মানে বন মানুষের মতো, আর শরীরটা অস্বাভাবিক রকমের শক্ত, এটা তো কোনো মানুষের শরীর হইতে পারে না। আর বাবুল তো এরকম না, আর এতটা অভদ্রও না যে সে আমাকে এইভাবে মানে কোনো কথাবার্তা ছাড়াই এরকম এসে আমার উপর হামলা করে বসবে, এটা তো বাবুল না। তখন করিম চাচা বারবার নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনোভাবেই করিম চাচা নিজের সর্বশক্তি প্রয়োগ করেও উপরে উঠতে পারেন না। একটা পর্যায়ে বাবুল রূপী ওই প্রাণীটা, বা প্রাণী বলবো কারণ অ্যাকচুয়ালি আসলে করিম চাচা ভালো করে দেখতে পাচ্ছিলেন না যে আসলে ওর চেহারাটা কেমন, উনি আসলে কোনো কিছু বুঝে ওঠার আগেই এই আক্রমণটা শুরু হয়ে যায়। তবে এতটুকু মানে শিওর হয়েছিলেন বাবুলের কণ্ঠ আর কি। ওই প্রাণীটা করিম চাচারকে জাপটে ধরে মানে ওই চৌকির উপর থেকে উঠানে নিয়ে গিয়ে ফেলে দেয়।
ওখানে মানে যে ঘটনাটি ঘটে, যে চৌকির উপর যখন ছিল, চৌকির উপর থেকে নিচে পড়ে ঠাস করে যখন নিচে পড়ে গেছে, যদিও উঠানটা কর্দমাক্ত ছিল যেহেতু বৃষ্টি হয়েছে, তারপরেও করিম চাচা পিঠে বেশ ব্যথা পেয়েছিলেন। তারপর শুরু হয়ে যায় ধস্তাধস্তি। করিম চাচা এত চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই তার সাথে পেরে উঠতেছেন না। যখন করিম চাচার শরীর থেকে শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যেতে থাকে, একটা সময় ওই জিনিসটি করিম চাচাকে বলে যে, করিম, আজকে তোকে পানিতে চুবিয়ে মারবো, তোর সকল জারিজুরি আজকেই শেষ, দেখি আজকে তোকে কে বাঁচায়। এই বলে করিম চাচার পা ধরে টানতে টানতে পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। কারণ করিম চাচার বাসা মানে বাড়ি এবং উঠান, এই উঠানের পাশেই পুকুর। আর শুরুতেই তো বলেছি যে ওই পুকুরের মাটি দিয়েই কিন্তু বসত ভিটাটা উঁচা করা হয়েছে এবং উঠানটা মানে রেডি করা হয়েছে আর কি। তো আস্তে আস্তে ওনাকে পুকুরের দিকে নিয়ে যাচ্ছে। করিম চাচা নিজের সর্বশক্তি প্রয়োগ করেও কোনোভাবেই নিজেকে থামাতে পারছিলেন না, আস্তে আস্তে পুকুরের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছে। এদিকে যে এত ঘটনা ঘটে যাচ্ছে, চাচির কিন্তু ঘুম ভাঙছে না। এই যে উঠানে ধপাস ধপাস শব্দ হচ্ছে কুস্তির, চাচির ঘুম ভাঙছে না। যখন আস্তে আস্তে পুকুরের দিকে নিয়ে যাচ্ছে, করিম চাচা বুঝতে পারে উনি পুকুরের পানি দেখছে, যে একদম পুকুরের পানির কাছে চলে আসছে। হঠাৎ দূর থেকে একটা সাউন্ড ভেসে আসে, সেটি হচ্ছে এই যে মাসফিক ভাইয়ের নানা। মাসফিক ভাইয়ের নানা আর আবার মাছ ধরার নেশা ছিল। উনি যে কাজটি করতেন সেটি হচ্ছে যে ফজরের আজানের আগে অনেক সময় ওই যে কোচ বা আমরা যে ট্যাটা বলি, এইটা নিয়ে মাঝে মাঝে বের হতেন, বের হয়ে মাছ ধরতেন। তো ওই রাত্রে উনি বের হয়েছিলেন, তখনও ফজরের আজান দেয়নি। তো হঠাৎ ওই করিম চাচার বাড়ির ওইখান থেকে, পুকুরের ওখান থেকে এক ধরনের গোঙানির আওয়াজ উনি শুনেছিলেন আর কি। ওই আওয়াজ শুনে চিন্তা করেন কি ব্যাপার, মানে পুকুর পাড়ে এইরকম গোঙানির আওয়াজ কিসের। ওই চিন্তা করে উনি কি করেছেন, ওই করিম চাচার পুকুরের দিকে চলে আসছেন। এসে দূর থেকে বলতেছে যে, এই করিম, কিরে তুই পুকুর পাড়ে কি করিস? তখন মানে মাসফিক ভাইয়ের নানা কিন্তু ওই জিনিসটাকে দেখেননি, বাবুল রূপী ওই জিনিসটাকে দেখেননি। তখন করিম চাচা শুনছেন যে ওই যে বাবুল রূপী ওই জিনিসটা করিম চাচাকে বলছে, করিম, আজকে তো তোর কিছু করতে পারলাম না, কিন্তু তোর সাথে আবার আমার দেখা হবে, আর ওই দিন যখন দেখা হবে তখন কিন্তু তুই আর বাঁচতে পারবি না। এই বলে সে চলে যায়। ওদিকে মাসফিক ভাইয়ের নানা করিম চাচার কাছে চলে আসে, দেখে যে তার সমস্ত শরীরে কাদা মেখে একাকার, তাকে চেনাই যায় না। আর বাড়ির উঠানটায় এমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে যে কোনো বলদ দিয়ে সেখানে হাল চাষ করা হয়েছে, এমন একটা অবস্থা। কারণ বৃষ্টিতে কাদা হয়েছিল এমনিতেই উঠোন। উনি তাড়াতাড়ি করে চাচিকে ডাকেন, চাচি বের হয়ে আসে। করিম চাচাকে টেনে উপরে তোলা হয়, তাকে খুব ভালো করে মানে গোসল করানো হয়, ফ্রেশ করা হয়। চাচিকে যখন বলেন যে তুমি কিছুই টের পাও নাই, তখন চাচি বলছেন যে আমি এত গভীর ঘুমে কখনো ঘুমাই না, আমার ঘুম খুব হালকা, কিন্তু কেন জানি আজকে আমার এমন ঘুম আসছে, আমি নিজেও বুঝতে পারছি না যে এত কিছু হয়ে গেল, আমার ঘুম কেন ভাঙলো না। এটা একটা অদ্ভুত বিষয়। যাই হোক, পরবর্তীতে বাবুলের সাথে যোগাযোগ করা হয়। বাবুল বলে যে কই না তো, আমি তো সকালবেলা যাই নাই ওখানে। আর মানে সকালবেলা বলতে অত রাত্রে তো আমি যাই নাই ওখানে, যদিও সকালবেলা কুস্তি করার কথা ছিল, কিন্তু আমি এত তাড়াতাড়ি কেন যাব, আমি তো যাই নাই। কিন্তু করিম চাচা নিজেও বুঝতে পেরেছিলেন বাবুল আসেনি, এসেছিল বাবুলের বেশে কেউ, আর তার সাথেই এই ভয়ানক ঘটনাটি ঘটেছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনা ঘটার পর থেকে করিম চাচা বেশ অনেকদিন অসুস্থ ছিলেন, অনেকদিন। আস্তে আস্তে উনি সুস্থ হন, কোনো ঝাড়ফুঁক উনি করেন নাই, এমনিতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন, এমনি নর্মাল ট্রিটমেন্ট করেছেন। কিন্তু ওই যে ওই রাত্রে কুস্তির আগে ওনার শরীরে যেরকম শক্তি ছিল কুস্তি করার মতো, কাউকে হারিয়ে দেওয়ার মতো, এরপর থেকে ওনার শরীরের ওই শক্তিটা ছিল না। উনি পিঠে খুব ব্যথা পেয়েছিলেন, ওই যে চকি থেকে পড়ে গিয়েছিলেন বা ফেলে দেওয়া হয়েছিল তাকে, তো যার কারণে ওনার কিন্তু শরীরের ওই শক্তিটা আর ছিল না, উনি অনেক দুর্বল হয়ে পড়েছিলেন। শরীরটাও বেশ খানিকটা ভেঙে গিয়েছিল, কিন্তু ওনার সাহসের কিন্তু কোনো ঘাটতি হয়নি, ওনার সাহস কিন্তু আগের মতোই ছিল। যাই হোক,
প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। ঘটনার আরও একটি ভয়ানক পার্ট এখনো বাকি, সেটি আমি আপনাদেরকে এখন বলতে যাচ্ছি। কারণ ওই ভয়ানক পিশাচটি করিম চাচাকে বলে গিয়েছিল, করিম, তোর সাথে আমার আবার দেখা হবে, আর ওই দিনই হবে তোর জীবনের শেষ দিন। যাই হোক, এই 1980 সালের পরে 8 বছর পার হয়ে গেছে, তার মানে 1988 সাল। 1988 সালে যেই ভয়াবহ বন্যা হয়েছিল সারা দেশব্যাপী, এই ঘটনাটি ঘটেছে ঠিক এই বন্যা পরবর্তীকালে, কিন্তু সালটা 1988 সাল। করিম চাচার এক বোন আছে, এই বোনকে বিয়ে দিয়েছিলেন তিনি গোপালগঞ্জের পারকুশলী গ্রামে। গোপালগঞ্জের যে পারকুশলী গ্রামটা আছে, মানে মাঝখান দিয়ে একটা ছোট্ট নদী আছে, নদীর এই পাশে পারকুশলী গ্রাম আর অপর পাশে হলো কুশলী গ্রাম। পারকুশলী, কুশলী। তো পারকুশলীতে ওনার বোনকে বিয়ে দিয়েছিলেন আর কি। তো উনি ওনার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন, কোনো একটা অসুস্থতার সংবাদ বা এইরকম কিছু একটা শুনে, বা যে কোনো কারণে মাশফিক ভাই আমাকে বলতে পারেননি যে আসলে কি কারণে গিয়েছিলেন। ধারণা করে নেওয়া হয়েছে হয়তো বা কোনো অসুস্থতা বা কোনো জরুরি খবরের জন্য খবর দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো যাই হোক, ওনার বোনের বাড়ি থেকে উনি ফিরে আসছিলেন। তো উনি পারকুশলী থেকে কুশলী চলে আসছেন, নৌকাতেই পার হয়ে গেছেন। তখনও মাঝি ছিল, খুব বেশি মানে হয় নাই, দিনে দিনে উনি বের হয়ে আসছিলেন। তো কুশলী থেকে উনি যখন হাঁটা শুরু করেছেন, তখন আবার রাত হয়ে গেছে। উনি হাঁটতে হাঁটতে ওই জায়গাটাতে একটা হাওর আছে, তার নাম হচ্ছে বর্ণি হাওর। লিসেনার্স, আমি আবার বলছি, হাওর না, এটাকে বাওর বলে, আসলে এটাকে বাওর বলে, বর্ণি বাওর। তো এই বর্ণি বাওরের কাছে এসে তখন আর উনি কোনো নৌকা পাননি। উনি যখন কোনো নৌকা না পান, তখন উনি চিন্তা করেন, আমি তো এখন আর ব্যাক করে যেতে পারবো না। যদিও এই বর্ণি বাওরের যেই পাশ থেকে এক পাশ থেকে আরেক পাশে যাবেন, সেটাও কিন্তু খুব বেশি বড় ছিল না, সেটাও ছোট ছিল, এবং মোটামুটি উনি অনায়াসেই এতটুকু জায়গা সাঁতরে পার হওয়ার মতো শক্তি ওনার ছিল। তো উনি চিন্তা করলেন যে আমি সাঁতরে পার হয়ে যাব। রাত যে তখন কটা বাজে এটা কিন্তু ওনার ঘড়ি ছিল না, এটা উনি মানে ঠাহর করতে পারছিলেন না। তো উনি পুকুর তো না, বাওরে নেমে যান এবং সাঁতার কাটতে শুরু করেন। কিছু দূর সাঁতার কাটার পরে ওনার সামনে মানে বেশ বড় জায়গা নিয়ে কিছু কচুরিপানা সামনে চলে আসে। তো উনি চিন্তা করছেন যে অনেকগুলো কচুরিপানা যদি মানে এক জায়গা ধরি, তাহলে কি হবে, মানে কচুরিপানা তো সহজে ডোবে না, এইটাকে ধরে আমি আরামসে সাঁতরে চলে যেতে পারবো, তাহলে শরীরের শক্তি কম হবে। তো ওই চিন্তা করে যখন উনি কচুরিপানা মানে কিছু ওই সাঁতারের ভিতর দিয়েই কচুরিপানা এক জায়গা করতে গিয়েছেন, হঠাৎ করে ওনার মনে হলো যে শক্ত কিছু ওনার হাতে বেঁধেছে আর কি, এবং সেটা ভাসছে। তো ওনার কাছে মনে হয়েছে এটা কলা গাছ বা এমন কিছু যেটা মানে ভেসে আছে আর কি, এটা সহজে তখন উনি ওইটাকে হাত দিয়ে জাপটে ধরেছেন, এক হাত দিয়ে আর এক হাত দিয়ে সাঁতার কাটছেন। এইভাবে উনি আস্তে আস্তে সাঁতার কেটে মানে অপর পাশে চলে এসেছেন। অপর পাশে এসে উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, আমি যে জিনিসটা ধরে সাঁতরে আসলাম, জিনিসটা আসলে কি? এটাও তো আসলে যেহেতু ওই সময় পানির মধ্যে ছিলাম, দেখার সুযোগ পাইনি যে জিনিসটা কি, দেখি তো ভালো করে। তখন তো চাঁদের আলো স্পষ্ট ছিল আর কি। উনি খেয়াল করছেন যে এটি একটা মানুষের আকৃতির মতো কিছু দেখা যায়। উনি ভালো করে কাছে গিয়ে তাকিয়ে দেখেন এটি একটি লাশ। উনি এই কচুরিপানার ভিতরে থাকা একটি লাশকে জাপটে ধরে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে সাঁতরে উনি এই বাওরটি পার হয়েছেন। উনি তখন চিন্তা করেন, আমি এই লাশ জাপটে ধরে এই বাওর পার হইলাম। উনি যত সাহসী হোক, হঠাৎ করে যখন এই লাশকে জড়িয়ে ধরে উনি এই বাওর সাঁতরে পার হয়েছে কলা গাছ মনে করে বা কাঠ মনে করে, এই চিন্তা করার সাথে সাথে উনি প্রচন্ড ভয় পান। এই স্বাভাবিকভাবে ভয় পাওয়ারই কথা। আসলে ওটা সত্যিকারের লাশ ছিল না কোনো মানে প্যারানর্মাল কিছু ছিল, এইটা প্রিয় লিসেনার্স, এইটা আসলে মানে জানা যায়নি। এটা জানা যায়নি কারণ ওই লাশটা এমন হয়নি যে লাশটি কোনো কথা বলে উঠেছে বা লাশটি পরবর্তীতে আবার তার সামনে এসেছে, তাহলে কিছু বোঝা যেত। তো যার কারণে ওই লাশটি আসলে প্যারানর্মাল কোনো বিষয় কিনা এটি নিশ্চিত হতে উনি পারেননি, যার কারণে আমরাও নিশ্চিত হতে পারিনি যে আসলে এটা প্যারানর্মাল বিষয় ছিল কিনা। যাই হোক, উনি প্রচণ্ড ভয় পেয়েছেন। উনি তাড়াতাড়ি করে উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেন। বেশ খানিকটা হাঁটার পরে হঠাৎ করে ওনার কয়েকশো ফুট দূরে একজন মানুষকে দেখতে পান। তার হাতে একটি
আলো দেখা যাচ্ছে। এই আলোটি কি আসলে হারিকেনের আলো না কিসের আলো বা নাকি টর্চ লাইটের আলো এটি বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে যে এটি হারিকেন জাতীয় কোনো কিছুর আলো। যেহেতু উনি মারাত্মক একটি ভয় পেয়েছেন, মাত্রই লাশের সঙ্গে সাঁতার কেটে এসেছেন, তো উনি চিন্তা করছেন যে একজন লোক পাওয়া গেল, অন্তত এনার সাথে গল্প করতে করতে যাওয়া যাবে। তখন পেছন থেকে উনি তাকে ডাকছেন, ও ভাই, ও ভাই, দাঁড়ান দাঁড়ান। তো ওই লোকটি কোনো ভ্রুক্ষেপ করছে না, সোজা হেঁটেই যাচ্ছে। তো উনি যতই তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করুক, ওনাদের মধ্যে যে ডিস্টেন্স যেটা আছে, যে কয়েকশো ফুটের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স আর কমছে না। হ্যাঁ, এই ডিস্টেন্স একই রকম রয়ে গেছে। যাই হোক, কিন্তু উনি কিন্তু কোন পথ দিয়ে যাচ্ছেন এটি খেয়াল করেননি। উনি ওই লোকটার পিছনে পিছনে মানে হাঁটা শুরু করেছেন, কারণ উনি মাত্র ভয় পেয়েছেন। তো উনি চিন্তা করেছেন যে একটা মানুষকে আমার প্রয়োজন, যাতে কথা বলা যায়। তো ওনার পিছনে যেতে যেতে হঠাৎ উনি দেখেন ওই লোকটি আর নেই, আর ওনার পাশে একটি অনেক পুরাতন কবরস্থান। এই কবরস্থানটা কিন্তু উনি আবার চিনতেন, এটি অনেক পুরাতন একটি কবরস্থান। তো উনি তাড়াতাড়ি করে কবরস্থানের এরিয়াটা পার হন। পার হওয়ার সাথে সাথে একটি বাঁশঝাড়ের নিচে চলে যান। ডানে বাঁয়ে উভয় পাশেই বাঁশঝাড় রয়েছে। উনি দেখেন এই বাঁশঝাড়ের উপরে প্রকাণ্ড আকৃতির একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটির চুল অনেক বড় বড়, একদম পুরো সাদা কাপড় পরা সে, এবং ভয়ানক চেহারা। তখন সে বলছে করিম চাচাকে, করিম, আবার দেখা হয়ে গেল। তোকে বলেছিলাম না তোর সাথে আবার দেখা হবে? ওই রাত্রে তো বেঁচে গিয়েছিলি, আর তখন আমি কি বলে চলে গিয়েছিলাম যে আবার যখন তোর সাথে দেখা হবে তখন তোর জীবনের শেষ সময় ঘনিয়ে আসবে। যখন করিম চাচা ওই ভয়ানক জিনিসটা দেখেছেন এবং তার মুখ থেকে ওই কথা শুনেছেন, তখন তিনি 8 বছর আগের স্মৃতি মনে করতে পারেন যে আসলেই তো তাই। তখন উনি প্রচন্ড ভয় পান, এবং ভয় পেয়ে আসলে কারোর সাথে কুস্তি করা তো দূরের কথা, কারণ ওনার শক্তি তো আগের মতো ছিল না। জোরে জোরে দোয়া পড়তে থাকেন, আয়াতুল কুরসি বা যেই দোয়া উনি জানতেন, সূরা পড়া যেটা উনি মুখে আসে সেটা পড়া শুরু করেন। হঠাৎ করে দেখেন ওই বিশাল আকৃতির ওই মহিলাটি বাঁশঝাড়ের উপর আর দেখা যাচ্ছে না। তখন তিনি চিন্তা করেন, যাক, এটি চলে গেছে, হয়তো দোয়া কালাম পড়ছি এই জন্য চলে গেছে। তো উনি দোয়া কালাম পড়েই যাচ্ছেন এবং উনি বাঁশঝাড় পার হচ্ছেন। বাঁশঝাড় পার হওয়ার সাথে সাথে দেখে অসংখ্য কুকুর এবং বিড়াল ওনাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। উনি বুঝতে পেরেছেন যে এগুলো আসলে কুকুর বিড়াল না, এগুলো ওই দুষ্ট জিন ওনার ক্ষতি করার চেষ্টা করছে। উনি কিন্তু দোয়া পড়েই যাচ্ছেন। কিছুক্ষণ পরে কুকুর এবং বিড়ালকে উনি আর দেখতে পান না। উনি চিন্তা করেন, যাক, ভালো হয়েছে, কুকুর বিড়াল চলে গেছে। কুকুর বিড়াল চলে যাওয়ার সাথে সাথে হঠাৎ উনি সামনে একজন স্বাভাবিক মানুষ, কিন্তু বেশ উঁচু লম্বা, স্বাভাবিক মানুষ যদি ম্যাক্সিমাম 6 ফুট হয়, হয়তো তার হাইট প্রায় 8 ফুট এরকম। তো এরকম 8 ফুট উচ্চতার বেশ স্বাস্থ্য ভালো একজন মানুষের সে দেখা পান, সামনে চলে আসে সেই মানুষটি। ওই মানুষটি বলে ওঠে, কিরে করিম, এত তাড়াতাড়ি তোকে ছেড়ে দেবো ভেবেছিস? কুস্তি করবি না? এই বলে করিম চাচার উপরে সে আক্রমণ করে বসে। আর শুরুতেই বলেছি, প্রথম আক্রমণের পরে করিম চাচার শরীরে কিন্তু আর ওই রকমের শক্তি ছিল না যে কাউকে সে কুস্তিতে পরাস্ত করবে। ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং খুব সহজেই করিম চাচাকে ওই জিনিসটি ধরাশায়ী করে ফেলে। করিম চাচার শরীরে মারাত্মকভাবে আঘাত করতে থাকে। এদিকে ঘটে আরেকটি ঘটনা। আসলে আল্লাহ যাকে রক্ষা করবেন, কোনো না কোনোভাবে সে মানুষ হোক, জিন হোক, কাউকে না কাউকে সাহায্যকারী আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন বা ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে তাকে রক্ষা করবেন। ওই সাইড দিয়ে যেখানে ধস্তাধস্তি হচ্ছিল, ওর থেকে আরেকটু দূরে একটি মাটির রাস্তা রয়েছে। আগেকার দিনে আমরা দেখেছি, এখন তো এটা দেখা যায় না, আমরা হেসাকবাতি বলতাম। হেসাকবাতি, আমি জানি না আপনারা এই হেসাকবাতি দেখেছেন কিনা। এই হেসাকবাতি হারিকেনের মতো একটা বিশেষ প্রক্রিয়ায় অনেক সময় ধরে সেটি জ্বালানো হতো। এর এটা যখন জ্বালানো হতো অনেক শব্দ হতো, আর এর আলো হতো অনেক আলো, পুরো এলাকা আলোকিত হয়ে যেত। তখন ওই একটা ভ্যানে 3-4 জন লোক ওই হেসাকবাতি জ্বালিয়ে আসছিল এবং ওই হেসাকবাতির আলোতে চতুর্দিকে আলোকিত হয়ে গিয়েছিল। ওনারা যখন ভ্যানে আসছিলেন, মাটির রাস্তা ছিল, তখন ওই আলোতে ওনারা দেখছেন কি ব্যাপার, দূরে একজন মানুষকে দেখা যায় মনে হয়। ওনারা কিন্তু আসলে দূর থেকে
উনি দেখছেন যে একটা মানুষ একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, মনে হচ্ছে কেউ মানে উনি অদৃশ্য থেকে কেউ তাকে মানে আছাড় মারছে এরকম মনে হচ্ছে, ওই ওই লোকদের ভাষ্য অনুযায়ী আর কি। তখন ওনারা দ্রুত ভ্যান থামিয়ে হেসাকবাতি নিয়ে সেখানে যান, গিয়ে দেখেন যে একজন মানুষ পড়ে আছে। তখনও তার সেন্স ছিল, একদম মুখ থেকে ফেনা টেনা বের হয়ে গেছে এবং খুব মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি। তখন ওনারা তাড়াতাড়ি তাকে নেয়, এর ভিতরে একজন আবার করিম চাচাকে চিনত, তো তাড়াতাড়ি করে তার মানে বাড়িতে নিয়ে আসা হয়। এইখানে একটা বিষয় বলে রাখি প্রিয় লিসেনার্স, যখন ওই ভ্যানের লোকজন আসছিল তখন কিন্তু ওই দুষ্টু জিনটি বুঝে গিয়েছিল যে মানুষ চলে এসেছে। তখন কিন্তু ওই করিম চাচাকে বলেছে যে করিম, আজকেও তো প্রাণে বেঁচে গেলি রে তুই, কিন্তু তুই কি ভেবেছিস তোকে প্রাণে মারতে না পারলেও তোকে এমনিতেই ছেড়ে দেব? তোর এমন অবস্থা করে ছেড়ে দেব তুই জীবনে আর কখনো স্বাভাবিক হতে পারবি না। এই কথা বলে সে চলে গিয়েছিল। প্রিয় লিসেনার্স, সত্যিই তাই, করিম চাচা যতদিন জীবিত ছিলেন এরপরে উনি কখনো স্বাভাবিক হননি। এরপরে কি হয়েছিল, করিম চাচা এই ঘটনার পরে উনি আস্তে আস্তে কুজো হয়ে যান, মানে উনি রুকুর হালতে, আমরা নামাজে যেরকম রুকু দিই না, উনি ওরকম রুকুর হালতে মানে চলে গিয়েছিলেন, উনি ওইভাবে হাঁটতেন। আর উনি প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলেন। যদিও বিভিন্নভাবে উনি ট্রিটমেন্ট করেছেন, ঝাড়ফুঁক করেছেন, ডাক্তার দেখিয়েছেন, অনেক বড় বড় ডাক্তারই উনি দেখিয়েছেন, কিন্তু উনি আর কখনো স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেননি। করিম চাচার স্ত্রী এখনো জীবিত আছেন। করিম চাচা 2017 সালে মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে হোক বা এই অসুস্থতার কারণে হোক উনি মারা গেছেন। কিন্তু আসলে ওই যেই প্রাণীটি বা জিনটি আসলে সে কোথা থেকে হঠাৎ করে করিম চাচার উপর ভর করলো বা কিভাবে সেটি এসেছে, কোন ঘটনার প্রেক্ষাপটে এসেছে, এটি কিন্তু করিম চাচা কখনোই জানতে পারেননি। তবে ওনার পরিবার, ওনার স্ত্রী বা আশেপাশের লোকজন ধারণা করেন যে ওই যে বাবুলকে যখন কুস্তি করার মানে আমন্ত্রণ জানিয়েছিল, চ্যালেঞ্জ করেছিল, ওই জমির পাশে একটি বড় তাল গাছ ছিল। অনেকেই বলতো ওই তাল গাছে ভয়ানক কিছু আছে। তো অনেকে বলে যে ওই ভয়ানক কিছু জিনিসটাই হয়তোবা ওই শুনেছিল আর সেই বাবুলের সুরত ধরে এসেছিল। যাই হোক, করিম চাচা মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। করিম চাচার সন্তানেরা, তার স্ত্রী এখনো জীবিত আছেন, হয়তোবা মাশফিক ভাইয়ের এই ঘটনাটি তারাও শুনছেন। করিম চাচার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে প্রিয় লিসেনার্স, একটি বিষয় বলি, সেটি হচ্ছে যে ওই যে ভয়ানক জিনিসটি, সে কিন্তু বারবার করিম চাচাকে বলছিল যে তোর শক্তির বাহাদুরি আজ শেষ করব। তার মানে আমরা এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা পাই, সেটি হচ্ছে যে আসলে যদি শরীরের শক্তি থাকে বা কারো যদি অর্থ শক্তি থাকে বা যে ধরনের শক্তিই থাকুক না কেন, এটা আল্লাহর দান, এটা আল্লাহর একটা বিশেষ অনুগ্রহ, সৃষ্টিকর্তার একটা অপার করুণা। তো সৃষ্টিকর্তার এই অপার করুণাকে আসলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা যদি কখনো দাম্ভিকতা প্রকাশ করি তাহলে কিন্তু এমনও হতে পারে এই যে করিম চাচার ঘটনার মতো, যে কোনো একটা দুষ্ট জিন সে কিন্তু এই সুযোগটা নিতে পারে। তো যে ঘটনাটি ধারণা করা হয়, করিম চাচা নিজেও বুঝতে পারেননি আসলে কোন প্রেক্ষাপটে এটি হয়েছে, এটা জাস্ট ধারণা আর কি, যে এটা ওইখান থেকে চলে এসেছে আর কি। তো যাই হোক প্রিয় লিসেনার্স, প্রত্যেকটা ঘটনা থেকেই আসলে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আমরা এই ঘটনা থেকে মানে অনুমান করে নিতে পারি যে এটাই আমাদের একটা শিক্ষা। এটি ছিল ঘটনা। ধন্যবাদ মাশফিক ভাইকে, উনি পরবর্তীতে আরও কিছু ঘটনা আমাকে দেবেন বলেছেন। ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে, তো ওনার পরিবারের সাথে, ওনার বাবার সাথে এবং ওনার জানা আরও অনেক ঘটনা আছে, সেগুলো আমাকে দেবেন। ধন্যবাদ মাশফিক ভাইকে, এবং যারা শুনেছেন ঘটনাটি বা ওনার এলাকার যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাগুলো আমি আপনাদেরকে বলবো, এই কারণে ঘটনাগুলো বলছি, একত্রে কয়েকটি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করব। 2021 সালে হান্ডা হন্টেড করার জন্য আমি, গোলাম রাব্বি ভাই এবং আমাদের স্থানীয় টিম মেম্বাররা আমরা গিয়েছিলাম টাঙ্গুয়ার হাওরে।
টাঙ্গুয়ার হাওরের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো স্থানীয় ভাষায় দোষের জায়গা বলা হয়, মানে সেই জায়গাগুলোতে দোষ আছে এমনটা আর কি। এমন জায়গাগুলো মানে ফাইন্ড আউট করার জন্য আমরা বেরিয়ে পড়ি। আমাদের কাছ থেকে আগের থেকে তথ্য ছিল যে কোন কোন জায়গায় আমরা যেতে পারি। এরই মধ্যে একটি জায়গা আমরা যাব, তার নাম হচ্ছে রূপনগর। আসলে রূপনগরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওই জায়গাটাতে অনেক মুরব্বীরা এসে বসেন এবং তারা অনেক ঘটনা জানেন, আর এই মুরব্বীরা সাধারণত মাছ ধরার সাথে জড়িত আছেন। আশেপাশের কয়েক গ্রামের মাছ ধরার সাথে জড়িত থাকা মানুষরা ওনারা ওই রূপনগর বাজারে আসেন মাছ বিক্রি করার জন্য, আর দুপুরবেলা তারা ওখানে এসে বিশ্রাম নেন, গল্পগুজব করেন। তো এমন তথ্যের ভিত্তিতে আমরা হাতিরগাতা নামক একটা জায়গা থেকে ট্রলার নিয়ে রওনা দিই। ট্রলার রূপনগর ক্যাম্পে যেতে, ক্যাম্প এই কারণে বলছি কারণ আমাদের সাথে আবু সালেহ নামে একজন ছিলেন যিনি আনসার সদস্য। উনি একটা সময় রূপনগর ক্যাম্পে দায়িত্ব পালন করেছিলেন। তো উনি যখন রূপনগর ক্যাম্পে আনসার সদস্যদের সাথে ফোনে কথা বলেন, তারা বলেন যে ঠিক আছে আপনারা আসেন, স্থানীয় মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, স্থানীয় মানুষেরা হুট করে বাহিরের কারোর সাথে এই সমস্ত ঘটনা শেয়ার করতে রাজি হন না। তাদেরকে দীর্ঘ সময় ধরে বুঝিয়ে শুনিয়ে তারপরে রাজি করাতে হয় ঘটনাগুলো শেয়ার করানোর জন্য। যাই হোক, আমরা সেখানে যাই। রূপনগর ক্যাম্পে যাওয়ার সময় বেশ একটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। একে তো প্রচণ্ড রোদ, আমাদের কাছে থাকা পানি প্রায় শেষ হয়ে গিয়েছিল, খাবার পানি আর কি। তারপর প্রচণ্ড ক্ষুধার্ত আমরা ছিলাম। এর উপর আরও একটা সমস্যা যেটা দেখা দেয়, ওই সময় হাওরের পানি কমে গিয়েছিল। রূপনগর বাজারে যাওয়ার জন্য যেটা সোজা রাস্তা ছিল পানি পথে, সেদিক দিয়ে ট্রলার নিয়ে যাওয়া যাচ্ছিল না। অনেক পথ ঘুরে অতিরিক্ত প্রায় 45 মিনিট আমাদেরকে পাড়ি দিয়ে অন্য পথ দিয়ে রূপনগর বাজারে যেতে হয়েছিল। সেখানে যাওয়ার পর যেই একটা দোকানে ওখানকার আনসার সদস্যরা নিয়ে যান, তাদের সাথে পরিচয় করিয়ে দেন। কিন্তু আমি বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও ওনারা কিছুতেই বুঝতে চাচ্ছিলেন না যে আমরা আসলে ওনাদের কোনো ক্ষতির উদ্দেশ্যে আসিনি। কারণ হচ্ছে যে অনেকেই টাঙ্গুয়ার হাওরে মাছ ধরার প্রফেশনে যুক্ত আছেন, কিন্তু টাঙ্গুয়ার হাওরে আইন অনুযায়ী মাছ ধরা নিষেধ। তারা চিন্তা করেছেন হয়তো আমরা সরকারের কোনো ইন্টেলিজেন্স উইংয়ের লোক কিনা, আমাদের কাছে কোনো তথ্য বলবে কিনা যে তারা মাছ ধরে, এই ধরনের অনেক চিন্তা ভাবনা করতে করতে পরে তারা রাজি হলেন। তো দুজন ব্যক্তির কাছ থেকে আমরা ঘটনা সংগ্রহ করেছিলাম। একজনের নাম হচ্ছে নকরুল ইসলাম, আরেকজনের নাম হচ্ছে ইদ্রিস আলী। সর্বপ্রথম আমি ইদ্রিস আলী ভাইয়ের কাছ থেকে সংগ্রহিত ঘটনা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। ঘটনাটি মানে যেই জায়গাটাতে ঘটেছে সেই জায়গার নাম হচ্ছে তেগুনিয়া। স্থানীয় ভাষায় তারা তেগুনিয়া বলে আর কি। তো তেগুনিয়া যেই জায়গাটা রয়েছে, এই জায়গাটি বেশ একটা বড় এলাকা নিয়ে। তো ওখানে অনেক হন্টেড ঘটনা ঘটে। আর যেই নকরুল ইসলাম ভাইয়ের কথা, আরেকজনের কথা যেটা বলেছি, উনিও এই তেগুনিয়া কেন্দ্রিক ঘটনাই আমাদের সাথে শেয়ার করেছেন আর কি। তো প্রথমে ইদ্রিস আলী ভাইয়ের কথা বলি। সেটি হচ্ছে ওনারা মাছ ধরছিলেন একদিন, এটা কিন্তু দিনের বেলার ঘটনা। ওনারা মাছ ধরছিলেন, ঘটনাটি মানে খুব বেশি দিন আগের কথা না আর কি। ওনারা মাছ ধরার সময় ওনারা দেখলেন যে একটি নৌকা আসছে। ওনাদেরই খুব পরিচিত একজন মানুষ, উনি নৌকা নিয়ে আসছিলেন। নৌকাটা বেশ বড় একটা নৌকা ছিল, নৌকাতে বেশ কিছু মানুষজন ছিল। হঠাৎ করে ওনাদের সকলের সামনে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে নৌকাটা তলিয়ে যাচ্ছে, মানে নিচ থেকে কেউ টেনে ধরে নৌকাটিকে তলিয়ে নিয়ে যাচ্ছে। অনেকেই নৌকা থেকে লাফ দিয়ে এদিক ওদিক পড়ে যান এবং তারা সাঁতরিয়ে যখন ওঠার চেষ্টা করছেন, আশেপাশ থেকে নৌকা এসে তাদেরকে আবার তোলা হয়। অনেকে সাঁতরে অন্য পাশে চলে গেছেন, তীরে উঠে গেছেন। কিন্তু ওই নৌকায় একজন মানুষ ছিলেন, উনি নৌকা ছেড়ে আর আসলে নামার সুযোগ পাননি। যে কোনো কারণে আসলে উনি কি নামবেন না এরকম দ্বিধাগ্রস্ত ছিলেন। কারণ নৌকাতে কিন্তু পানি উঠছিল না, কিন্তু তারপর নৌকা ডুবে যাচ্ছিল। উনি একজন চিকন চাকন মানুষ ছিলেন, শুকনা মানুষ ছিলেন আর কি। নৌকা যখন ডুবে গেল, উনিও সাথে সাথে ডুবে যান। তো উনি যখন ডুবে গেছেন, তখন আশেপাশের লোকজন দেখছে যে উনি আর সাঁতরে উপরে উঠছেন না। তখন লোকজন দ্রুত ওই নৌকা নিয়ে ওইখানে চলে যান, গিয়ে তারা ডুব দিয়ে তাকে উদ্ধার করেন। কিন্তু তাকে যখন উদ্ধার করেছে, তখন সবাই খুব অবাক হয়ে যান। কারণ পানির নিচে যখন ডুব দিয়েছে, তখন দেখে যে মাত্র 1 মিনিটও হয়নি যে মানুষটি তলিয়ে গেছে, সেই মানুষটি সেই আগের মতো চিকন বা শুকনা মানুষটি নেই। তার শরীর স্বাস্থ্য অনেক মোটা হয়ে গেছে, মাথাটা হয়ে গেছে বিশাল আকৃতির একটা দানবের মতো,
চেহারা ঠিকই আছে, কিন্তু শরীরটা ফুলে অনেক মানে ভয়ানক আকার ধারণ করেছে। এটা কিভাবে সম্ভব? 1 মিনিটের মধ্যে একটা মানুষ এভাবে ফুলে যাবে, তার মাথা এত বড় হয়ে যাবে। ওনাকে অনেক কষ্টে কয়েকজন মিলে পানির উপরে টেনে তোলেন, তারপরে আরও অনেকের সহযোগিতায় তাকে নৌকার উপর তোলা হয়। তার ওজন হয়ে যায় অনেক, তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মানুষ অনেক ভয় পান যে এটা কিভাবে সম্ভব হলো। উনি কিন্তু জীবিত ছিলেন, ওনার সেন্স ফেরানো হয়। পরবর্তীতে ডাক্তার দেখলেও কোনো কিছু করতে পারেন নাই। পরে কবিরাজদেরকে দিকে ঝাড়ফুঁক করে আস্তে আস্তে উনি ওনার মানে শরীর আবার স্বাভাবিক হতে শুরু করে। স্বাভাবিক হতে হতে আবার আগের মতো হয়ে যায়। তবে উনি নিজে যে কিভাবে এইরকম মানে মোটা হয়ে গিয়েছিলেন এটা উনি নিজেও বলতে পারেন না। এটা আজও একটা বিস্ময়কর ঘটনা। তেগুনিয়া যে জায়গাটি, ওখানকার লোকজন আমাদেরকে বলছিলেন যে অনেক সময় দেখা যায় অনেক গরু, ছাগল, এমনকি মানুষও সাঁতরে এক পাশ থেকে আরেক পাশে যায়। সবসময় যে কেউ হারিয়ে যায় তা নয়, কিন্তু হঠাৎ হঠাৎ কখনো কখনো কোনো গরু, ছাগল, মহিষ বা মানুষও ওখানে সাঁতার দেওয়ার সময় মাঝখানে তলিয়ে যায়। এটি এখনও ঘটে, সেখানকার লোকজন আমাদেরকে বলেছিলেন। ইদ্রিস আলীর কাছ থেকে ঘটনা শোনার পর আমরা ঘটনা নেই নকরুল ইসলাম নামক একজন ব্যক্তি, ওনার কাছ থেকে আমি ঘটনা সংগ্রহ করেছিলাম। তো উনি ওনার নিজের সাথে ঘটে যাওয়া 2টি ঘটনা বলেছিলেন, একদম ওনার নিজের প্রত্যক্ষ করা। তার মধ্যে ফার্স্ট যেটা বলেছিলেন, ঘটনাটি ঘটেছিল 2007 কি 8 সালে এমন একটা সময়। উনি আমরা 2021 সালে বলেছিলেন, যখন সংগ্রহ করি তখন বলেছিলেন যে 10-15 বছর বা 16 বছর আগের কথা। সেই হিসাবে আমরা ধরে নিয়েছি যে এরকম একটা সময় হবে। টাঙ্গুয়ার হাওরে রাতের বেলা হাওর পাহারা দেওয়ার জন্য প্রশাসন থেকে বেশ কিছু লোক নিযুক্ত করা হয়। কারণ বিশাল এই হাওরে আসলে পুলিশ বা আনসার সদস্য দিয়ে প্রতিনিয়ত পাহারা দেওয়া একটা অসম্ভব ব্যাপার। এই জন্য স্থানীয় লোকদের সহযোগিতায় কমিউনিটি পুলিশিংয়ের মতো তাদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে এই হাওর পাহারা দিতে নিযুক্ত করা হয়। তারা নিজেরাও নিজ দায়িত্বে হাওর পাহারা দেন। তো যে রাত্রে ঘটনাটি ঘটে সেই রাত্রে নৌকায় ওনারা 14 জন মানুষ ছিলেন। ওনারা যখন পাহারা দিতে দিতে এই তেগুনিয়া নামক যে জায়গাটাতে আসেন, তখনই ঘটে একটা ঘটনা। একটি জায়গায় আসার পর হঠাৎ ওই নৌকাটি মানে ফ্যান যেভাবে ঘোরে, ফ্যানের পাখা যেভাবে ঘোরে সেভাবে ঘুরতে থাকেন। ওনারা প্রচণ্ড ভয় পেয়ে যান যে এত জোরে নৌকা এভাবে ঘুরছে কেন, অথচ কোনো বাতাস নেই, কিন্তু তারপরও নৌকা এভাবে ঘুরছে। কেউ কেউ নৌকা থেকে লাফ দিয়েছে, আর কেউ কেউ লাফ না দিলে ওই ঘূর্ণায়মান থাকার কারণে নৌকা থেকে পড়ে গেছে। আর নৌকা ঘোরার কারণে অনেকের মাথা মানে ঘোরা শুরু হয়েছে, অনেকে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করেছে, মানে এক একজন এক এক রকম। কিন্তু অনেক কষ্টে ওই নৌকাকে ওই অবস্থাতেই যখন কয়েক হাত দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তখনই নৌকার এই ঘূর্ণন থেমে যায়। কোনো বাতাস নেই, কিচ্ছু নেই। হঠাৎ নৌকা কেন এভাবে ঘুরছিল? নকরুল ইসলাম বললেন, ওই জায়গাটাতে মাঝে মাঝেই এই ধরনের ঘটনা ঘটে। নৌকার এই ঘূর্ণায়মান থাকার ঘটনা আমাদের আসলে খুবই অদ্ভুত লেগেছে। এটার আসলে কোনো সমাধান বা পাইনি বা কি কারণে এটা হতে পারে। তবে নিশ্চয়ই এতটুকু লিসেনার আপনারা বুঝতে পারছেন যে এই জায়গাটা আসলে দোষের জায়গা এবং এখানে অনেক ঘটনা ঘটে। এরপরে নকরুল ইসলাম যেই আরেকটি ঘটনা শেয়ার করেন, এটি হচ্ছে দিনের বেলাতে ওনারা নৌকাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন, সাথে মাছও ধরছিলেন। এই ঘটনাটি 2015 বা 16 সালের দিকে এরকম একটা সময়। ওই সময়ে ওনারা যখন নৌকা নিয়ে যাচ্ছিলেন তখন মোটামুটি তীরের কাছেই ছিলেন, মানে একদম হাওরের মাঝামাঝি বা এরকম জায়গায় আসেননি। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়, কিন্তু ওই সময় কিন্তু ঝড়ের সিজন না, আকাশে রোদ আছে, মানে একদম কি বলবো যে রৌদ্র ঝলমলে অবস্থা। ওই সময় ঝড়ের কোনো সিজন না, কিন্তু হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। ওনারা তাড়াতাড়ি করে ওই নৌকাটি কুলে নিয়ে আসেন, কিন্তু এমন ঝড় যে ওইখানে ওনাদের আশ্রয় নেওয়ার মতো কোনো গাছ বা অন্য মানে কোনো শেল্টার নেওয়ার মতো কোনো জায়গা ছিল না, কোনো ঘরবাড়ি ছিল না। ওরা যে কাজটি করেন, নৌকাতে বেশ কয়েকজন মানুষ ছিল, ওরা নৌকাটি ছোট ছিল, ওনারা ওই নৌকাটি টেনে মাটির উপরে তোলেন এবং নৌকাটি মানে আড়াল করে নৌকার ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে সেই জায়গার মধ্যে
ওনারা অবস্থান নেন, মানে নৌকাটি তারা ঢাল হিসাবে ইউজ করছেন বাতাস থেকে বাঁচার জন্য। কারণ ওনাদের মধ্যে কয়েকজন মুরব্বী ওনারা বলছিলেন যে এই ঝড় স্বাভাবিক কোনো ঝড় না, এই ঝড়ের বাতাস যদি আমাদের গায়ের উপর দিয়ে বয়ে যায় আমাদের ভয়ানক ক্ষতি হবে। তো ওনারা যখন ওই অবস্থাতে ছিলেন, হঠাৎ ওনারা টাস টাস করে আওয়াজ শুনতে পান। ওনারা দেখতে পান ওনাদের নৌকা মাঝখান থেকে আলাদা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কে বা কারা হাত দিয়ে, ঠিক যেমন আমরা চিপসের প্যাকেট বা বিস্কুটের প্যাকেট টান দিয়ে ছিঁড়ে ফেলি, ওনাদের মনে হচ্ছিল কে বা কারা এই নৌকাটিকে ঠিক ওভাবে টেনে ছিঁড়ে ফেলছে। এবং ওনারা কাউকে দেখেননি, কিন্তু একদম নিখুঁতভাবে নৌকার ঠিক মাঝখান থেকে ওই নৌকাটি দুই ভাগ হয়ে দুপাশে চলে যায়। এবং ওনারা দেখেন ওনারা যেই জায়গাটাতে ছিলেন এই জায়গা থেকে পাশে একটি জঙ্গল এলাকা, ছোট্ট একটা ঝোপঝাড়ের মতো জায়গা ছিল, মাটির বিশাল অংশ সহ ওই ঝোপটা উড়িয়ে নিয়ে অন্য জায়গা ফেলে দিয়েছে। অথচ ওইখান থেকে আশেপাশে কোনো ঝড়ের আলামতি নেই, কিচ্ছু নেই, মানুষজন কিছুই টের পায় নাই। এই বিশাল ঝোপ সহ মাটির বিশাল স্তূপ সহ দূরে নিয়ে ফেলে দেয়া আর ওনাদের নৌকাটিকে দুভাগ করে আলাদা করে ফেলে দেয়া, এটি কি হতে পারে প্রিয় লিসেনার্স?